কথা না বলে স্টার্ট উইথ আওয়ার ক্লাস ইনশাআল্লাহ। পরে আমরা সো আমার মানে বটম লাইন হচ্ছে কি, আমার যে কথাগুলো সেটা হচ্ছে কি যে বেসিক্যালি লেটস টেক অ্যাডভান্টেজ অফ দিস ইন্টারাকশন, এবং এখানে যাতে আমাদের ইন্টারাকশন গুলো থাকে, ইন্টারাক্টিভিটি থাকে, যা কোশ্চেন করার কোশ্চেন করি। তো আমরা কিছু কিছু জায়গায় একটু বেশি সময় নেবো, কিছু জায়গায় একটু ফাস্ট পেস্ট আগাবো, বাট ইনশাল্লাহ স্পেশালি এই চ্যাপ্টারে কিছু কনসেপ্ট ক্লিয়ার হবে এই সেগমেন্টটাতে আইটি সম্পর্কে। আর সেগমেন্ট ফাইভে যখন যখন আমরা কভার করবো তখন একদম রিয়েল লাইফ কিছু অ্যাপ্লিকেশন, রিয়েল অ্যাপ্লিকেশন, যে এই জিনিসটা অ্যাপ্লিকেশন গুলো কি করে, বিজনেসে কি ইম্প্যাক্ট করে, ওই সম্পর্কে একটা ভালো নো হাও হবে। এবং পরীক্ষাও ওখান থেকে এবং সেগমেন্ট ওয়ান থেকে দুইটা থেকে আসলে ভালো পরিমাণ কিছু কোশ্চেন আসে। তো ইনশাল্লাহ ওভারঅল ইট উইল বি হেল্পফুল। তো ইফ দেয়ার ইজ নো ফার্দার কোশ্চেন, জাস্ট লেটস স্টার্ট উইথ দিস ওয়ান। তো এখানে যাওয়ার আগে আমরা প্রথম সেগমেন্ট যেটা স্টার্ট করব সেটা হচ্ছে কি ইনফরমেশন সিস্টেমস ইন বিজনেস, এবং যেখানে আমরা কিছু কি কনসেপ্ট নিয়ে সেগমেন্ট ওয়ান ফান্ডামেন্টাল কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। যেখানে আমরা যে আলোচনাগুলো করব নেক্সট সেগমেন্ট টু থ্রি ফোর, এই তিনটা সেগমেন্ট যেটা আপনারা অলরেডি স্টার্ট করেছেন ও টিচারের সাথে, যেখানে তিনটা ক্লাস হয়েছে শুনলাম, সেই ক্লাসগুলোতে আসলে টু থ্রি ফোর যে যা কাভার করব আমরা করি আমরা সাধারণত নেটওয়ার্ক, সফটওয়্যার আর্কিটেকচার বা সফটওয়্যার প্রকারভেদ, টাইপস, দেন হচ্ছে গিয়ে যেমন সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার ভিতরে কোন তিন ধরনের সফটওয়্যার আছে, ডেটাবেস, নেটওয়ার্ক টপোলজি, এই যে কনসেপ্ট গুলো আলোচনা করবো, এই সমস্ত কনসেপ্ট গুলো আসলে is originated in segment 1. Segment 1 lays the foundation of that. ওইখান থেকে আসলে ব্রাঞ্চ আউট করে করে প্রত্যেকটা আরেকটু এলাবোরেট ভাবে সেগমেন্ট টু থ্রি ফোরে আমরা সাধারণত আলোচনা করি। তো সেগমেন্ট ওয়ানে আমরা প্রথমে শুরু করব হচ্ছে কি একদম ফান্ডামেন্টাল কনসেপ্ট, ডেটা এবং ইনফরমেশন কি জিনিস, তাদের ডিফারেন্স কি, ইনফরমেশনের অ্যাট্রিবিউটস কি। দেন আস্তে আস্তে আমরা শুরু করবো যে আসলে একটা ইনফরমেশন সিস্টেম বলতে কি বোঝায়, ইনফরমেশন সিস্টেমের কম্পোনেন্ট গুলা কি, এবং সেই কম্পোনেন্ট থেকে আলটিমেটলি ব্রাঞ্চ আউট করে সেগমেন্ট টু থ্রি ফোর হয়। তো এই জন্য আমরা ফান্ডামেন্টাল জিনিসগুলো সেগমেন্ট ওয়ানে, ফাউন্ডেশনাল কনসেপ্ট গুলো আলোচনা করি। তারপর আমরা সেগমেন্ট ওয়ান শেষ করে সেগমেন্ট ফাইভে যাবো ইনশাআল্লাহ। তো as we start with the fundamental concepts, প্রথমে আসি ডেটা এবং ইনফরমেশন। So can you just tell me, I'm sure all most of us know what is data, what is information. There is no absolute right or wrong answer. So please feel free to respond. বলেন দেখি ডেটা কি জিনিস, ইনফরমেশন কি জিনিস, কে বলতে পারবেন দুইটার মধ্যে পার্থক্য কি, দুইটার মধ্যে রিলেশনশিপ কি? এনিওয়ান? ডেটা এন্ড ইনফরমেশন, ডেটা কি জিনিস? এটা হচ্ছে একবারে যেটা এটা হচ্ছে ডেটা। ওকে, একটা এক্সাম্পল আপনি আগে শেষ করেন, যেটা বলতে চাচ্ছেন শেষ করেন। আর ইনফরমেশন হচ্ছে ইনফরমেশন হচ্ছে অনেকগুলা ডেটার একটা প্রসেস আউটপুট। একটা প্রসেসড আউটপুট, অনেকগুলো ডেটা থেকে প্রসেস করে যে আউটপুট। ওয়ান্ডারফুল, অ্যাবসলিউটলি। একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেন। এক্সাম্পলটা স্যার, সরি স্যার পারতেছি না। কোনো অসুবিধা নেই। এনিওয়ান এলস? ইউর রাইট, ইউর অ্যাবসলিউটলি রাইট, আপনি যা বলছেন আবু বকর ঠিক বলছেন। হ্যাঁ, জাস্ট এক্সাম্পলটা ইম্পর্টেন্ট কেন সব মনে রাখবেন, এটা একটা থাম্ব রুল হিসেবে নেবেন লাইফের জন্য। আপনি যখনই কোনো কিছু বুঝবেন বা বোঝাবেন, অলওয়েজ মেক শিওর দ্যাট ইউ হ্যাভ অ্যান এক্সাম্পল ইন মাইন্ড। তাহলে হবে কি, আপনার বোঝাটা সবচেয়ে ক্লিয়ার হবে, আপনার বোঝানোটাও খুব শক্ত হবে। হ্যাঁ, দিস ইজ আ টিপস, মানে ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ে অফ কনসিভিং থিংস। কোনো অসুবিধা নেই, এক্সাম্পল দিতে পারলে তখন বুঝবেন যে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে গেছে। আর কেউ? আমি আসবো, আমি বলবো ডেটা আর ইনফরমেশন কি তার পার্থক্য, বাট আমি just চাচ্ছি একটু নাজ করতে আপনাদের ব্রেনকে। হ্যাঁ, আমি ইন্টারাকশন গুলো পছন্দ করি, যাতে হয় কি চিন্তাটা চালু হয়ে যায়। আর কেউ পার্টিসিপেট করবেন? ওকে, দ্যাটস নট ওয়েট ফার্দার। আপনি যা বলছেন একদম এক্স্যাক্টলি ঠিক। সেটা হচ্ছে কি ডেটা হচ্ছে কি র ফ্যাক্টস। র ফ্যাক্টস। ফ্যাক্টস বলতে কি বোঝায়? ফ্যাক্টস বলতে বোঝায়
এনিথিং, ফ্যাক্ট মানে হচ্ছে গিয়ে এটা সত্য, এটা বাস্তব, এটা এক্সিস্ট করে, প্র্যাগম্যাটিক। যেমন আমি যদি বলি এক্সাম্পল হিসেবে, যে আমাদের ক্লাসের আহ বিভিন্ন এইজের মানুষ থাকতে পারে, রাইট? এইজ না, লেটস লেটস কনসিডার আমি ফিজিক্যাল ক্লাস করছি। আমি প্রত্যেকের হাইট কালেক্ট করলাম। যে 5 ফিট 8 ইঞ্চি, 5 ফিট 8 ইঞ্চি, যে 5 ফিট 9 ইঞ্চি সে 5 ফিট 9 ইঞ্চি, যে 6 ফিট 1 ইঞ্চি অনেক লম্বা আমাদের দেশের কন্টেক্সটে, সে 6 ফিট 1 ইঞ্চি। বাট এই যে সেই যে 6 ফিট 1 ইঞ্চি, এই জিনিসটা একটা ফ্যাক্ট, এবং এটা একটা র ফ্যাক্ট। এটাকে আমি এখন কোনো প্রসেস করি নাই। তো পার্সন এ, পার্সন বি, পার্সন সি, একজন 5 ফিট 8, 5 ফিট 9, 6 ফিট 1, দিজ আর র ফ্যাক্টস, দিজ আর ডেটা। বাট এই ডেটাটা আমি যদি শুধুমাত্র এখন একটা বড় লিস্ট তৈরি করি প্রত্যেকের হাইট দিয়ে, without any objective in mind, without any purpose in mind, these are a collection of raw facts, data, fine, but এর ইউজফুলনেস এখনো নাই। না, এখন ইনফরমেশন কখন হবে? যখন এই কালেক্টেড র ডেটা, র ফ্যাক্টস, আমি কোন একটা পারপাস মাথায় রেখে, কোন একটা উদ্দেশ্য, কোন একটা অবজেক্টিভ মাথায় রেখে যখন আমি এইটাকে কোন একটা প্রসেস করব। when we say process, what do we mean? প্রসেস করা মানে এই না যেটা প্রোগ্রাম দিয়ে অনেক অ্যানালাইসিস প্যারালাইসিস অনেক কিছু করে দেন আমি এটাকে একটা কিছু বের করবো। নট নেসেসারিলি প্রসেস মানে খুব কমপ্লেক্স হতে হবে। প্রসেস ক্যান বি অ্যাজ সিম্পল অ্যাজ আমি এটাকে বড় থেকে ছোট সাজাবো, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার। প্রসেস মানে হতে পারে আমি 5 ফিট 8-এর উপরে একটা ভাগ করব, 5 ফিট 8 থেকে 5 ফিট 8-এর নিচে একটা ভাগ করবো, দুইটাতে স্প্লিট করলাম, সর্টিং করলাম। প্রসেস মানে এতে হতে পারে যে আমি এর এভারেজ বের করলাম। প্রসেস অর্থ as simple as this sort of arrangement, organizing the raw facts, arranging or organizing or computing the raw facts in a way। কি জন্য? ওই যে একটা পারপাস মাথায় রেখে, আমার পারপাসটা যদি হয় যে আমি একটা দরজা বানাবো কোন একটা ঘরে, বা আমি দেখবো যে ক্লাসরুমে আমি সবাইকে ক্লাস, ইট মাইট বি ফানি, রিয়েল ইয়ে না, জাস্ট আমি এক্সাম্পলের সেইকে বলছি, হ্যাঁ এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। আমি একটা দরজা বা একটা রুম সিলেক্ট করেছি ক্লাসরুমের জন্য, বাট কোনো কারণে ক্লাসরুমের দরজাটা একটু শর্ট। তো আমি দেখতে চাচ্ছি যে আমার এখানে হাইয়েস্ট কে আছেন, সবচেয়ে লম্বা, কত লম্বা স্টুডেন্ট আছে, তার কি মাথায় বাড়ি খাওয়ার সম্ভাবনা আছে কি? তাহলে এই ক্লাসরুম বাদ, না আমরা অন্য ক্লাসরুমে যাবো, একটা পারপাস মাথায় দিয়ে। এখন পারপাসটা কি? আমার পারপাসটা হচ্ছে আমার হাইয়েস্ট হাইটটা বের করা। তো আই হ্যাভ পারপাস টু অর্গানাইজ দ্য র ফ্যাক্টস। এখন আমি যখন বড় থেকে ছোট বা ছোট থেকে বড় সাজাচ্ছি, তখন আমি পেয়ে যাচ্ছি যে সবচেয়ে বড় হচ্ছে কি আমার 6 ফিটের উপরে দুইজন আছে, কিন্তু আমার দরজাটা 6 ফিট, 6 ফিট 1 ইঞ্চি, সে 1 ইঞ্চির জন্য মাথায় বাড়ি খেয়ে যাবে, সেটা হবে না। কথা বল, আই হ্যাভ এ পারপাস ইন ইন মাইন্ড। সেই জন্য আমি র ফ্যাক্ট গুলাকে কোনো একটা ভাবে অর্গানাইজ করলাম, অ্যারেঞ্জ করলাম বা ক্যালকুলেট করলাম, এন্ড আই ফাউন্ড আউট যে আমার এই থ্রেশহোল্ডের বাইরে দুইজন আছে। এই যে আমি এখন যে ফাইন্ড আউট করলাম প্রসেসিং এর পরে, দিস ইজ ইনফরমেশন। যখন আমি র ফ্যাক্টকে প্রসেস করলাম, অর্গানাইজ করলাম উইথ এ পারপাস ইন মাইন্ড, এবং সেটাকে আমি আলাদা করে রাখলাম, তখন এটা ইনফরমেশন এন্ড এটা ইউজফুল। এটা অর্গানাইজড, এটা ইউজফুল, এটা ইনফরমেশন। এই ইনফরমেশন দিয়ে আমি একটা ডিসিশন মেক করবো। সেই ডিসিশনটা কি? আইদার আমি ক্লাসরুমটা বাদ দিব অথবা দরজা বড় করব, অথবা ডিসিশনটা হচ্ছে কি ওই দুইটা স্টুডেন্টকে বাদ দিয়ে দিব এই সেকশন থেকে, হতে পারে। বাট আই মেক এ ডিসিশন, আই হ্যাভ আ পারপাস। আমার একটা এখন একটা ইন্টেন্ট আছে, আমার একটা পারপাস আছে, অবজেক্টিভ আছে এই ডাটাটাকে ইয়ে করার। ইটস নট জাস্ট র ফ্যাক্টস। তাহলে ডেটা আমি একটা পারপাসকে মাথায় রেখে যখন প্রসেস করব এবং এটাকে ইউজফুল একটা এলিমেন্টে পরিণত করবো, দেন ইট বিকামস ইনফরমেশন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, তো আমরা যদি জাস্ট নেক্সট স্লাইডটাতে যাই, দেখেন আমরা যে আলোচনা করলাম ডেটা প্রসেস করে ইনফরমেশন হয়, বা ডেটা গুলা কি রকম? এগুলো হচ্ছে র ফ্যাক্ট, আনঅর্গানাইজড, কোনোভাবে অর্গানাইজ না, আনপ্রসেসড, কোনো প্রসেস করা হয় নাই, chaotic আনসর্টেড, একই কথা, আনঅর্গানাইজড chaotic আনসর্টেড, অ্যান্ড দিস ইজ অ্যান ইনপুট টু আ প্রসেস। অন দ্য আদার হ্যান্ড ইনফরমেশন যখন করছি, তখন এটি ইউজফুল আর রেলেভেন্ট হয়ে যাচ্ছে, এটাকে আমি রিলেট করতে পারছি, এটাকে আমি কোনো এক জায়গায় ইউজ করতে পারছি, আমার একটা পারপাস আছে।
এবং এটাকে অর্গানাইজ করে ফেলছি অলরেডি, হয় ছোট থেকে বড়, বড় থেকে ছোট, নয়তো কোনো ফিল্টার করেছি, নয়তো কোনো গ্রুপিং করেছি, কিছু একটা করেছি ওই পারপাসের কন্টেক্সটে। প্রসেস, এই যে করেছি সেটা হচ্ছে প্রসেস। অর্ডারড অর সর্টেড, উইচ ইজ একই, অর্গানাইজড। আউটপুট টু আ প্রসেস, আউটপুট অফ আ প্রসেস, এই যে প্রসেসটা করলাম, ক্যালকুলেট করলাম, সাজালাম, যেটাই করলাম, এটা একটা আউটপুট হিসেবে কাজ। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ডেটা অ্যান্ড ইনফরমেশন। এখন আমি যদি আরেকটা এক্সাম্পলে যাই, জাস্ট লাস্ট ক্লিয়ার করার জন্য আরেকটা কনসেপ্টটা, যদি খুব সোজা জিনিস, তারপর একটা একটা এক্সাম্পল দিই। সে আমরা অ্যাকাউন্টিং এর কথা বলি। ধরেন জার্নাল এন্ট্রি করছি। এখন ওকে, লেটস কনসিডার লাইক দিস। একটা লেজার, জার্নাল এন্ট্রি যখন করি তখন ওটা একটা লেজারে পোস্টিং হয়, তাই না? সেটা ক্যাশের লেজার হতে পারে, সেটা ব্যাংক লেজার হতে পারে, সেটা একটা এক্সপেন্সের লেজার হতে পারে, সেটা লায়াবিলিটি লেজার হতে পারে, হোয়াট এভার, একটা পেয়েবলস এর লেজার হতে পারে। এই যে একটা পার্টির লেজার ধরে নিলাম, সেই লেজারে আমার জার্নাল এন্ট্রি গুলার একটা এন্ট্রি গিয়ে পড়তেছে। তো এইখানে একটা রানিং ব্যালেন্স হচ্ছে সবসময়, এক সাইড একটা রানিং ব্যালেন্স হচ্ছে। এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা কি ডেটা না ইনফরমেশন? একটা লেজারের ব্যালেন্স এ পর্যন্ত বুঝছি, লেজারের ব্যালেন্স পর্যন্ত তো বুঝছি, বাট দ্য কোশ্চেন ইজ, এই ব্যালেন্সটা কি একটা ইনফরমেশন না ডেটা? ইনফরমেশন। ইনফরমেশন। সে আমাকে, তাহলে ইনফরমেশন হতে হলে আমরা ডান দিকে যে দেখতেছি ইউজফুল অ্যান্ড রেলেভেন্ট, তাহলে এই লেজার ব্যালেন্সটা কি করে ইউজফুল? একটা এক্সাম্পল বলেন। স্যার, ইউজফুল বলতে আমরা যখন র ফ্যাক্ট গুলা, যেমন আমরা এন্ট্রি, ফার্স্ট যে ট্রানজেকশন গুলো আমরা একটা লেজারে করি, লেজার থেকে আমরা ট্রায়াল ব্যালেন্সে নেই, বা এইভাবে করে যখন অর্গানাইজড ভাবে করি তখন সেটা স্যার ইনফরমেশন হয়ে যায়। Let's not go to the trial balance. Let's not go to balance sheet or P&L. Okay, let's stick to the result. আপনি জার্নালে যখন এন্ট্রি করছেন, আপনি আসলে ট্রানজাকশন গুলাকে রেকর্ড করছেন, তাই না? দোজ আর র ফ্যাক্টস। যদি বলি যে আজকে 50 টাকার ক্রেডিট এন্ট্রি হলো, ওই একই অ্যাকাউন্টে 150 টাকার হলো, একই অ্যাকাউন্টে 500 টাকা হলো, একই অ্যাকাউন্টে 20 টাকা হলো। ওকে, দিস আর র ফ্যাক্টস। আমি আলাদা আলাদা করে যদি দেখি যে একটা 20 টাকা ট্রানজাকশন হয়েছে, ওকে, আমার যদি ট্রানজাকশনটা জানার ইচ্ছা থাকে অডিট করে, সেটা অন্য কথা, সেটা সময় এটা ইনফরমেশন হতে পারে, বাট এমনিতে এটা একটা র ফ্যাক্টর, কোনো ইউজফুলনেস নাই। বাট এটা যখন লেজারে পোস্টিং হয়ে গেল, তখন যে রানিং ব্যালেন্সটা হলো, তখন আমি যদি চিন্তা করি যে এই পার্টিটা কত টাকা পায় এই মুমেন্টে, তাহলে আমি ওই ইনফরমেশনটা পাবো ওই লেজারের ব্যালেন্স থেকে। তাহলে এটার একটা ইউজফুলনেস আছে যেটার উপর আমি একটা ডিসিশন নিতে পারবো, তাই না? ওই হিসাবে লেজার ব্যালেন্স ইনফরমেশন। ডু ইউ অ্যাগ্রি? ইয়েস স্যার। এখন এবার আসে আপনার যে এক্সাম্পলটা এক্সটেন্ড করছিল, এখন আমি একটা ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করবো, অথবা আমি এটা একবারে ধরেন এটা লায়াবিলিটি, তো আমি একটা ব্যালেন্স শিট প্রিপেয়ার করবো যেখানে আমার পেয়েবলসটা যাবে, তাই না? এখন ব্যালেন্স শিট যখন প্রিপেয়ার করব, ব্যালেন্স শিটে আমি আসলে আমার রিটেইন আর্নিংস কত বা টোটাল ইকুইটিতে কি ইম্প্যাক্ট পড়ছে সেটা দেখতে চাচ্ছি। এটা আমার আসল উদ্দেশ্য, ব্যালেন্স শিটে যে কোম্পানির নেট ওর্থ কত, ব্যালেন্স শিটের মেইন উদ্দেশ্য যেটা। এইটা জানতে গিয়ে আমি যে লেজার ব্যালেন্স গুলো নিচ্ছি বিভিন্ন লেজারে, এখন সেই একই লেজার ব্যালেন্স, এই পেয়েবল পার্টিটার লেজার ব্যালেন্সটাই, does it remain information by itself or it becomes a data? আমি প্রশ্নটা বোঝাতে পেরেছি? চিন্তা করে দেখেন, একটু আগে আমরা ডিসিশন নিলাম যখন আমি লেজারের মধ্যে আছি, ট্রানজাকশন গুলো থেকে যখন লেজারটা তৈরি হচ্ছে, রানিং ব্যালেন্সটা একটা ইনফরমেশন হিসেবে কাজ করছে। বিকজ আমি বুঝতে পারছি ওটা দিয়ে যে এই ব্যালেন্স, এই এই অ্যাকাউন্টে এই পার্টিটা, যদি এটা একটা পার্টি হয় যে লায়াবিলিটি, একটা পেয়েবল, এই পার্টিটা কত টাকা পায়। সুতরাং আমি লেজার ব্যালেন্স দেখে বুঝতে পারছি ইনফরমেশন। অনেক ডেটা প্রসেস করার পরে এটা একটা ইনফরমেশন। বাট এই একই অ্যাকাউন্টিং সিস্টেমে আমি এখন একটা ব্যালেন্স শিট তৈরি করছি। ব্যালেন্স শিটে কি আমি লেজারের ব্যালেন্স গুলোকে নিয়ে আসবো, তাই না? ঠিক সেই মোমেন্টে লেজারের ব্যালেন্স গুলো আমার জন্য কি? ইয়েস স্যার, ডাটা। ডেটা। তো একই জিনিস, দেখেন পারপাসের উপর ডিপেন্ড করে, সে কিন্তু আগে ইনফরমেশন ছিল, এখন সে ডেটা হয়ে যাচ্ছে। কারণ আমি লেজার ব্যালেন্স গুলো আমার যদি চার্ট অফ অ্যাকাউন্টসে এখন 130টা
হেড আছে, 130টা হেড, সব কটা রানিং ব্যালেন্স যেটা, এন্ডিং ব্যালেন্স যেটা, ক্লোজিং ব্যালেন্স, দ্যাটস এ ডেটা ফর মি। এগুলাকে আমি যখন কোলেক্ট করছি, আমি সাজাচ্ছি, অর্গানাইজ করতেছি না ব্যালেন্স শিট ফরম্যাট, আই গেট ইনফরমেশন, রাইট? তখন ওগুলো হয়েছে ইনপুট টু দ্য সিস্টেম, আর আমার ব্যালেন্সটা হয়ে যাচ্ছে ব্যালেন্স শিটের ইকুইটি বা রিটেন আর্নিংস ক্যালকুলেশনটা হচ্ছে, ওটা হচ্ছে আউটপুট অফ দ্য সিস্টেম। আর আগে লেজারে ওই একই অ্যামাউন্টটা ছিল আউটপুট অফ দ্য সিস্টেম, আমি যখন ট্রানজাকশন গুলাকে ইনপুট হিসেবে দিচ্ছিলাম। তো তার মানে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট, যেটা ডেটা থাকতে পারে ক্ষেত্র বিশেষে, সেটা ইনফরমেশন হতে পারে, অন্য একটা প্রসেসের জন্য সেটা ডাটা হতে পারে। তো এটা কোনো অ্যাবসলিউট সিল নাই যে এইটা ডেটাই, এটা ইনফরমেশন। তার রোলের উপর ডিপেন্ড করে, তার পজিশনের উপর ডিপেন্ড করে সে ডেটা বা ইনফরমেশন হবে। বাট দেখবেন, আপনি যখন পজিশনকে ঠিক রেখে, যে তার কনটেক্সটটা ঠিক রেখে যখন জাজ করবেন, তখন সে আইদার র ফ্যাক্টস অর সে ইউজফুল অর রেলেভেন্ট, আইদার সে আনঅর্গানাইজ অর সে অর্গানাইজ। সেই হিসেবে আমরা ডেটা এবং ইনফরমেশন চিনবো। বাট মেইন কনসেপ্ট হচ্ছে কি, ডেটা যখন আমি একটা পারপাস মাথায় রেখে তাকে প্রসেস করে আউটপুট তৈরি করব, তখন সেটা ইনফরমেশন। ডেটা এবং ইনফরমেশনের কনসেপ্টটা কি ক্লিয়ার? ডেফিনেশনটা কি ক্লিয়ার হবে এখন? মনে স্যার রাখা যাবে? ক্লিয়ার। ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো, হ্যাঁ, বুঝতে অসুবিধা হলে আমাকে বলো। এখন আমরা একটা নেক্সট লেভেলে যাব। তার আগে আমি জাস্ট এগেইন আমি স্লাইডটাতে একটু পরে যাই, হ্যাঁ, আমি একটু আলোচনা করে তারপর স্লাইডটাতে যেতে হয় কি সুবিধা হয় বুঝতে, আমার মতে বুঝতে হেল্প, পরে গিয়ে ধরে ফেলা যায়। আগে বলে দিলে ওইটার মধ্যে ব্রেনটা বক ডাউন হয়ে যায়। তো আমরা ধরেন ডেটার ডেটাকে প্রসেস করে আমরা ইনফরমেশন করি কি জন্য, ইনফরমেশন আমাদের কি কাজে লাগে? ইনফরমেশন আমাদের কাজে লাগে হচ্ছে ডিসিশন মেকিং। ইনফরমেশনের মেইন পারপাস, যদি বিজনেসের কথা বলি, পার্সোনাল লাইফের কথা বলি, যে কোনো জায়গায়, ইফ ইউ ওয়ান্ট টু মেক আ ডিসিশন, ইউ নিড ইনফরমেশন। আর ডিসিশন মেকিং কি জিনিস, লেটস ডিসকাস দিস। ডিসিশন মেকিং জিনিসটা কি? হোয়াট ইজ ডিসিশন মেকিং? বাই দ্য ওয়ে, আমি আলোচনা করতে গিয়ে আমি জানি না আপনাদের বোর লাগবে কিনা, বাট আমি খুব ফান্ডামেন্টাল, খুব বেসিক কিছু কনসেপ্ট ক্লিয়ার করবো, হ্যাঁ, যেগুলি হয়তো আপনার পরীক্ষায় ডাইরেক্ট আসবে না, বাট ইট ওয়ার্কস এজ এ স্টেয়ার্স, সিঁড়ির মতো কাজ করে। হ্যাঁ, সো ওই জন্য আমি কিছু আলোচনা, ট্যানজেন্ট আলোচনা করবো। নেভার মাইন্ড। ডিসিশন জিনিসটা কি, ডিসিশন মেকিং জিনিসটা কি? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ডিসিশন মেকিং? কে বলবেন? স্যার কোনো কিছু করার ব্যাপারে উদ্যোগ নেওয়া বা আলোচনা করা, হ্যাঁ, এটাকে স্যার আমরা ডিসিশন মেকার বলতে পারি। যে আমরা এই একটা কাজ করব, হ্যাঁ, এটা একটা সিদ্ধান্ত নিয়েছি যে না এটা করবো, এই ডিসিশন। হুম হুম, ঠিক আছে। এটাকে আমরা বলতে পারি, ডিসকাশন করাটাকে বলতে পারি দ্য প্রসেস অফ ডিসিশন মেকিং। আর উদ্যোগ নেওয়াটাকে বলতে পারি দ্য প্রসেস অফ এক্সিকিউটিং আ ডিসিশন। মাঝখানে ডিসিশন মেকিংটা বসবাস করে। ডিসকাশন করছি ইজ দ্য প্রসেস অফ ডিসিশন মেকিং, উদ্যোগ নিচ্ছি দ্য এক্সিকিউশন প্রসেস অফ ডিসিশন মেকিং। মাঝখানে ডিসিশন মেকিং কাজটা কি? আর কেউ বা আপনি স্যার এই জাস্ট দুটোর চিন্তা করেন। মাঝখানের যেই ডিসিশনটা যে আমরা আহ, এটা হচ্ছে একটা মতামত নিয়ে, একটা ওপিনিয়নে একমত হওয়া, একমত হয়ে যে কাজটাকে আমরা ফাইনালি করব, যে না এটা ডিটারমাইন, আমরা এটা করবোই স্যার। হুম, তার মানে একটাতে কনক্লুড করা, তাই না? একটা সিলেকশন করা আউট অফ আউট মাল্টিপল অপশনস। মাল্টিপল অপশন থেকে একটাকে বেছে নেওয়া যে না আমরা এইটাই করছি। এক্স্যাক্টলি। তো এই চেঞ্জেস। 10 জনের যদি 5টা মতামত থাকে, আমরা ডিসকাশন করে উইথ দ্য প্রসেসিং, ডিসিশন মেকিং প্রসেসের ভিতর দিয়ে গিয়ে একটা সিলেক্ট করলাম, যেটাতে সবাই এগ্রি করলাম যে এইটা হচ্ছে যে ওয়ে ফরওয়ার্ড। এটাকে আমরা বলছি ডিসিশন মেকিং, রাইট? এটাই আপনি বলতে চাচ্ছেন? ওকে, এক্স্যাক্টলি তাই। ডিসিশন মেকিং হচ্ছে গিয়ে is selecting the best alternative, full stop. Selection of the best alternative through whatever process, through whatever process.
তার মানে ডিসিশন যখন আমরা বলছি যে একটা ডিসিশন নিচ্ছি, তার মানে আই হ্যাড মাল্টিপল অল্টারনেটিভস। এখন কেউ যদি বলে যে আমি বিয়ে করার ডিসিশন নিচ্ছি, আপনাদের মধ্যে অনেকে হয়তো ডিসিশন নিবে, নিচ্ছে, তো বিয়ে করার ডিসিশন নিচ্ছি, এর মধ্যে অল্টারনেটিভের কি আছে? আছে। বিয়ে পরে করার ডিসিশন ইজ অ্যান অল্টারনেটিভ, বিয়ে এখনই করা ইজ অ্যান অল্টারনেটিভ, বিয়ে না করা ইজ অ্যান অল্টারনেটিভ, রাইট? বাট ইউ আর চুজিং দ্য বেস্ট অল্টারনেটিভ ফর ইউ, দ্যাট ইজ ইউ আর মেকিং এ ডিসিশন, দ্যাট ইজ ডিসিশন মেকিং। আমি একটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, ডানে বামে সোজা যাওয়া যাবে, আমি কোন দিকে যাব, এই তিনটা অল্টারনেটিভের মধ্যে একটা সিলেক্ট করা হচ্ছে অল্টারনেটিভ। অনেক সময় আমি অফিসে যাব কিনা, এটার মধ্যে ডিসিশনের কি আছে? আছে। আমি না গিয়ে থাকতে পারি, ডিলে করতে পারি, এখনই যেতে পারি। ইউ উইল অলওয়েজ ফাইন্ড, যখনই আমরা কোনো অ্যাকশন নেই উইথ দিস ডিসাইড করি, তখন আমরা উই অ্যাকচুয়ালি ডোন্ট লুক অ্যাট অল দ্য অ্যাভেলেবল অল্টারনেটিভ। সাবকনশিয়াস মাইন্ডে আমি জানি আমার এটা করতে হবে, করে ফেলি, বাট অ্যাকচুয়ালি আপনি যদি ইফ ইউ লুক ব্যাক ইনটু দ্য ডিটেল, ইনটু দ্য ব্যাকগ্রাউন্ড, ইউ উইল অলওয়েজ সি দেয়ার আর মাল্টিপল অল্টারনেটিভস অ্যাভেলেবল and you have selected one. That is the decision making. বিজনেসে বা যে কোনো ধরনের ডিসিশন মেকিং, ইভেন আমি অফিসে এখন যাব কিনা, আমি যে একদম সিলি একটা এক্সাম্পল দিলাম, এই ডিসিশন মেকিং এর পিছনেও দেখবেন দের ইজ ইনফরমেশন। ইনফরমেশন কি? আমার অফিসের অ্যাটেন্ডেন্সের টাইম হচ্ছে গিয়ে সকাল 9টা, এখন বাজে হচ্ছে 8:30, আমার রাস্তায় যেতে লাগে আধা ঘন্টা। তো নাও ইজ দ্য টাইম টু স্টার্ট। আমার ইনফরমেশন ঘড়ি দিয়েছে, আর অফিসে যাওয়ার টাইমটা হচ্ছে গিয়ে 9টা অ্যাটেন্ডেন্স। দ্যাট ইজ অ্যানাদার কম্পোনেন্ট, আমি এগো ওটাকে ইনফরমেশন আপাতত ধরে নেন। এই দুই ইনফরমেশনের যোগের সূত্রে আই এম এবল টু মেক এ ডিসিশন যে আমার এখনই যাইতে হবে। ওকে। আমি যেমন অনেক সময় হোম অফিস করি, অনেক সময় আসি অফিসে, কখনো কখনো, মানে ম্যাক্সিমাম সময় আসি, মাঝে মাঝে হোম অফিস করি। আমি সাধারণত কি করি, আমি সাধারণত সকালে উঠেই আমার ক্যালেন্ডারটা দেখি। আমার যে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে দেখি কি কি মিটিং আছে, আমি কি সব ভার্চুয়ালি করতে পারবো, আমাকে ইন পার্সন কোনোটা করতেই হবে এমন কোনোটা আছে কিনা। যদি না থাকে, আর আমার কোনো নিজের সেলফ কাজের জন্য কোনো টাইম অ্যালোকেট করা থাকে, মনোযোগ দেওয়ার থাকে, কারণ অফিসে এসে, sorry, অফিসে এসে মনোযোগ দেওয়া যায় না, বিকজ একজনের পর একজন ঢুকতে থাকে, একজনের পর একজন কথা বলতে থাকে। তো অনেক সময় ডিসিশন নেই যে ওকে, আমি আজকে থেকে যাব, বাসায় বসে কাজ করবো। ওকে। তো তখন কি হয়, এই যে হোম অফিস করে যে ডিসিশন নিলাম আমি অফিসে যাবো কি যাবো না, আমি ইনফরমেশনের উপরে বেস করে নিচ্ছি। আমার ক্যালেন্ডারে আমি দেখছি যে আমার এক্স্যাক্টলি কি কি মিটিং আছে, এটা আমার জন্য ইনফরমেশন। তো এনি ডিসিশন মেকিং, আমি বিজনেসে, আমার ম্যানুফ্যাকচারিং একটা প্রোডাকশন হাউস, এই প্রোডাকশনে আমার 4টা লাইন অফ প্রোডাকশন আছে, 4টা প্রোডাক্টের। আমি ABCD 4টা লাইন ফুল সুইং এ, ফুল শিফটে চালাবো না হাফ শিফটে চালাবো, আমি যদি প্রোডাকশন ম্যানেজার হই, এই ডিসিশনটা আমি নিব। এই ডিসিশনটা নিব কিসের উপরে? আমার স্টক কতটুকু আছে, রিকোয়ারমেন্ট কতটুকু আছে, কিংবা আমার র ম্যাটেরিয়াল স্টক কতটুকু আছে, কিংবা আমার ডিমান্ড সাইডে কতটুকু আছে, কিছু একটা ইনফরমেশনের উপরে বেস করে আমি ডিসিশন নিব, রাইট? তো ইনফরমেশন কাজে লাগে হচ্ছে ডিসিশন মেকিং। আরেকটা পারপাস ইনফরমেশনে বলা হয়, সেটা হচ্ছে প্রসেস কন্ট্রোল। দ্যাট ইজ, আমার যদি অটোমেটেড সফটওয়্যারের ভিতরে কোনো প্রসেস থাকে, সেখানেও ডিসিশন মেকিং, আর সেই ডিসিশন মেকিংটা আমি মানুষ না নিয়ে সফটওয়্যারের উপরে ছেড়ে দিচ্ছি। যদি এটা 10,000 টাকার উপরে হয়, তাহলে সেকেন্ড লেভেল অ্যাপ্রুভাল লাগবে। যদি এটা 10,000 টাকার নিচে হয়, তাহলে এই সুপারভাইজার অ্যাপ্রুভালই হবে। এটা আমি সফটওয়্যারে যদি কনফিগার করে দিই, তাহলে সে ওয়ার্ক ফ্লোটা ডিসিশনের জন্য তার কাছে ইমেল করবে কি করবে না, সফটওয়্যার যদি ডিসাইড করে, আমার সিস্টেম যদি ডিসাইড করে, সিস্টেমও একটা ডিসিশন মেকিং করতেছে। বাট এটাকে আমরা তখন ডিসিশন মেকিং না বলে বলি ফ্লো কন্ট্রোল, প্রসেস কন্ট্রোল বলি। বাট সেটা একটা ইনফরমেশনের উপরে বেস করা হয়। তার মানে ইনফরমেশন আসলে পারপাস হচ্ছে ডিসিশন মেকিং। যদি এটা অটোমেটেড ডিসিশন মেকিং হয়, তখন আমরা বলি প্রসেস কন্ট্রোল। যদি এটা ম্যানুয়াল ডিসিশন মেকিং হয়, তখন আমরা প্লেন এন্ড সিম্পল ডিসিশন বলি। ওকে। ইনফরমেশনের মেইন ইউজ হচ্ছে ডিসিশন মেকিং। নাও, যে কারণে আমি এই ব্যাকগ্রাউন্ড আলোচনাটা করলাম, সেটা হচ্ছে আমি এখন একটা আরেকটা এক্সাম্পল দিই ডিসিশন মেকিং। ধরেন, আহ এই যে শীতকাল আসতেছে, ওকে, এখন আস্তে আস্তে এটা কি মাস, নভেম্বর মাস, ডিসেম্বর নাগাদ আই হোপ শীত এসে যাওয়ার কথা আমাদের দেশে। দোকানিরা
ইস্টার্ন প্লাজা বলেন, বসুন্ধরা সিটিতে বলেন, ঢাকার যত মার্কেট আছে, আমি জানি না, আমি তো মার্কেটে খুব একটা যাওয়া হয় না, আমি জানি না শীতের কাপড় অলরেডি সবাই তুলে ফেলছে কিনা। বাট দিস ইজ দ্য টাইম প্রবাবলি দোকানে সবাই গরমের কাপড়, এই টি শার্ট এগুলি বাদ দিয়ে বড় বড় ভারী ভারী কাপড় তোলা শুরু করবে, তাই না, যেগুলো শীতের কাপড় আমরা বলি। এখন একজন দোকানি যে ওই কাপড় বাদ দিয়ে স্টকে সব বস্তাবন্দি করে স্টকে তুলে ক্লিয়ারেন্স সেল দিয়ে সব গেট রিড করে নতুন স্টক নিয়ে আসবে এবং দোকানে সাজানো শুরু করবে, জ্যাকেট, সোয়েটার, এই এই ধরনের জিনিসপত্র। হ্যাঁ, এই ধরনের জিনিসপত্র যে সাজানো শুরু করবে, এটা তো একটা ডিসিশন। দিস আর ডিসিশন ওই শপকিপারের জন্য, ব্যবসার জন্য এটা একটা ডিসিশন। তাহলে ডিসিশন যখন, তাহলে সেখানে তো নিশ্চয়ই ইনফরমেশন আছে। ইনফরমেশনটা কি হতে পারে এক্ষেত্রে? যদি সে ইনফরমেশন উপরে ডিসিশন নেয়, তাহলে তাকে নিশ্চয়ই কেউ জানাচ্ছে, কোথাও সে পড়েছে, পেপারে পড়েছে বা কোথাও এক জায়গায় পড়েছে যে আগামী 7 দিনের মধ্যে শীত পড়বে, বা এই টেম্পারেচার আজকের এত, গতকালকের এত ছিল, আজকে এত, সুতরাং ডিক্লাইনিং। এখন আমাদের দেশের দোকানিরা কি অরিজিনালি এরকম থার্মোমিটার দেখে দেখে কি ডিসিশন নেয় যে কবে শীতের কাপড় তুলবে দোকানে? আচ্ছা। বা আবহাওয়া অফিসে খোঁজ নিয়ে তারপরে শীতের কাপড় তোলে? আচ্ছা, এই তোলে অক্টোবর না। নভেম্বর আসলেই উঠানো শুরু করেছে। এক্স্যাক্টলি, অক্টোবর নভেম্বর আসলে শীতের কাপড় তোলা শুরু। কেন? ও তো ইনফরমেশন নিল না ডিসিশন নেওয়ার সময়, তাহলে তো ডিসিশন ভুল হবে। স্যার এটা ন্যাচারাল, আমাদের ইয়ে অনুযায়ী সবাই জানে যে এরপরে এটা আমাদের ঋতু অনুযায়ী সিজন অনুযায়ী জানে তারা। অ্যাবসলিউটলি, কি করে জানলো? স্যার এটা প্রিভিয়াসলি চলে আসছে, অনেক আগে থেকে এভাবে চলে আসছে যে এই সিজন এটা উইন্টার সিজন, আমাদের ঋতু অনুযায়ী স্যার এটাই। এরকম মাস আসলে মানুষের ঠান্ডা লাগা শুরু করে, মানুষ তখন শীতের কাপড় খোঁজে, বছরের পর বছর এক্সপেরিয়েন্স থেকে, তাই না? স্যার এটা কেউ পেপারে দিয়েও এস্টাবলিশ করে নাই, কোনো ডকুমেন্ট রিলিজ করে এস্টাবলিশ করে নাই, সরকার এটাতে কোনো গ্যাজেটও ইস্যু করে না যে এত তারিখ থেকে শীত পড়বে, সুতরাং সবাই এখন থেকে গরমের কাপড় রাখা নিষেধ, শীতের কাপড় কি রাখতে হবে, এরকম কোনো সিস্টেম নেই। এই যে ঘটনাটা ঘটলো, এইটাই আমরা এখন আলোচনা করার বিষয়। নর্মালি আমরা ডিসিশন নেওয়ার জন্য ইনফরমেশনের উপরে বেস করি, যেটা আমরা ডেটাকে প্রসেস করে ইনফরমেশন বানাই, তার উপরে ডিসিশন নেই। এটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস। আরেকটা সোর্স অফ ডিসিশন মেকিং আছে, সেটাকে আমরা বলি হচ্ছে নলেজ। যখন রিপিটেটিভলি কোনো স্টাবলিশড কোনো বিহেভিয়ার, প্যাটার্ন, ট্রেন্ড তৈরি হয়ে যায়, আমরা যখন জানি এই সিজনে এটা চলে, এই সিজনে এটা চলে না, যেমন কোল্ড ড্রিঙ্কস, কোকা কোলার ব্যবসা শীতকালে কমে যাবে, আইসক্রিমের ব্যবসা শীতকালে কমে যাবে। তো এটা সিজনাল ডাউনফল। আমি যখন হেলথ কেয়ারে বসে আছি, আমি জানি যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাসে হেলথ কেয়ারের ব্যবসা কমে যায়, ডিউ নো। ডায়াগনস্টিক হসপিটাল, এগুলোর অ্যাডমিশন কমে যায়, সিগনিফিকেন্টলি কমে যায়। উই এক্সপিরিয়েন্স 35% ডিক্লাইন, 35% ডিক্লাইন ইন বিজনেস, 35-40%। এটা আমরা বছরের পর বছর এক্সপিরিয়েন্স করতে করতে উই হ্যাভ লার্ন দিস, উই আর অ্যাওয়্যার অফ দিস। That repeated creation of information and ওইটার উপর decision making has created a pattern or a trend which is called knowledge. That is why দোকানীদের আবহাওয়া অফিসের নোটিশ লাগে না শীতের কাপড় তোলার জন্য। বিজনেসে, আমাদের হেলথ কেয়ার বিজনেসে কারো নোটিশ করা লাগে না, কারো ইনফরমেশন কালেক্ট করা লাগে না, সার্ভে করা লাগে না, মার্কেট রিসার্চ করা লাগে না। এখন এই শীতকালে আমার ব্যবসা পড়ে যাবে, তখন আমাকে কর্পোরেটে ফোকাস করতে হবে, হেলথ চেকের ফোকাস করতে হবে, এই জিনিসের ব্যবসায় ফোকাস করতে হবে। আমার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে, আমার যদি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট থাকে, সেখানে আমি জানি আমার হচ্ছে গেছে পার্টিকুলার একটা র ম্যাটেরিয়াল এই সিজনে অ্যাভেলেবল। আমি যদি লেদার ইন্ডাস্ট্রির কথা বলি, তাহলে লেদার ইন্ডাস্ট্রি টোটাল র ম্যাটেরিয়ালের দেখা যায় 70%, 75% আসে হচ্ছে গিয়ে শুধু কোরবানিদের সময় বছরে। এটা কাউকে বলে দিতে হবে না, কোরবানি ঈদের আগে আমাকে কোটি কোটি টাকা আগে জড়ো করতে হবে, এক জায়গায় রাখতে হবে, দেখি ঈদের দিন রাতে বেলা আমাকে ওই টাকা ডিসবার্স করে হিউজ পরিমাণ চামড়া কিনতে হবে, যাতে আমি সারা বছর চলতে পারি। এটা কাউকে নোটিস করে দিতে হবে। দিস হ্যাজ বিন ইয়ার আফটার ইয়ার, এই এক্সপিরিয়েন্স থেকে খেলতে রয়েছে প্রত্যেক ইন্ডাস্ট্রিতে। দেয়ার ইজ দিস নলেজ, যেটার উপরে বেস করে উই মেক ডিসিশন। ইনফরমেশন ইজ ওয়ান ইনগ্রেডিয়েন্ট টু মেক ডিসিশন অন,
and then knowledge is another ingredient to make decision. তাহলে আমরা ডেটা, ইনফরমেশন, নলেজ যদি ডিফাইন করতে চাই, ডেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি দ্য র ফ্যাক্টস, আনঅর্গানাইজড, chaotic, উইদাউট পারপাস। ইনফরমেশন হচ্ছে গিয়ে অর্গানাইজড, ইউজফুল, রেলেভেন্ট, যেটার উপর ডিসিশন মেক করা হয়। নলেজ হচ্ছে গিয়ে the trained pattern created repeatedly after repeated use of information, যেটা হচ্ছে নলেজ, যেটার উপর বেস করে ডিসিশন নেওয়া যায়। তাহলে ডেটা, ইনফরমেশন, নলেজ, ক্লিয়ার ডেফিনেশন এবং এর মধ্যে সম্পর্ক। কারো কোনো কোশ্চেন? ওকে, থাকলে আমাকে বলেন। এখন ইনফরমেশন কেন একটা কি রিসোর্স, ইনফরমেশন কেন একটা ইম্পর্টেন্ট রিসোর্স, এইটার কিছু জাস্ট আলোচনা খুব কুইকলি চলে যাই। যেমন হচ্ছে এখানে বলছি ইফেক্টিভ বিজনেস ডিসিশন মেকিং। হ্যাঁ, ইফেক্টিভ বিজনেস, বাই দ্য ওয়ে ইফেক্টিভ আর এফিসিয়েন্সি, হু ক্যান টেল মি দ্য ডিফারেন্স? দুটো ওয়ার্ডের মধ্যে ইফেক্টিভ আর এফিসিয়েন্সি। When do we say effective? When do we say efficient? ইফেক্টিভ হচ্ছে কার্যকর, আর ইফিসিয়েন্স হচ্ছে যথার্থ, যথার্থ। কার্যকর। ওকে, কার্যকর, কিন্তু ওটাও কার্যকর হয়ে যাচ্ছে কি তাহলে? আচ্ছা, ইফেক্টিভ হচ্ছে কার্যকর, ইউ আর অ্যাবসলিউটলি 100%। যথার্থকে আর একটু ডিফাইন করতে হবে। এফিসিয়েন্সির একটা এক্সাম্পল, দুইটার কোনো এক্সাম্পল দিতে পারবেন কেউ? আপনি, অবকর? খুব সিম্পল জিনিস, কিন্তু অনেক সময় আমাদের কনফিউশন থাকে, হ্যাঁ, এই জন্য আমি এই অপরচুনিটি জাস্ট ক্লিয়ার করে যাচ্ছি। বাই দ্য ওয়ে, সবার জন্য বলতেছি, হ্যাঁ, প্লিজ ডোন্ট ফিল শাই ইন রেসপন্ডিং। আপনার প্রশ্নের উত্তর ভুল কি ঠিক কিচ্ছু যায় আসে না। But আপনি যখন নিজেকে এই অপরচুনিটি দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন টু ক্লিয়ার আউট দিস থিংস, যত আপনি কোশ্চেন করবে আপনার পিয়াররা তত জানতে পারবে। হ্যাঁ, এটা মনে রাখবেন। তো দের ইজ, মানে ইট ইজ এ, মানে কারেজিয়াস স্টেপ টু আস্ক কোশ্চেন্স, টু রেসপন্ড টু কোশ্চেন্স। ডোন্ট শাই অ্যাওয়ে। আমরা এখন, আপনারা সবাই এরা বড় হয়ে গেছেন, হ্যাঁ, টেক চার্জ, ডোন্ট, মানে এইগুলো খুব সিলি জিনিস, এগুলোতে শাই হতে হয় না, কখন লজ্জা পেতে হয় না, প্রোঅ্যাক্টিভনেস থাকতে হয়। একটা সময় ছিল, সারা জীবন আমার নিজেরই ছিল, অলওয়েজ কোন একটা অনুষ্ঠানে গেলে পিছনের সিটে গিয়ে বসা। বা সেই বয়সটা পার হয়ে যাওয়ার পরে এখন এমন না যে বড়াই করার জন্য সামনের সিটে বসি, আগ্রহ নিয়ে সামনের সিটে বসি, জিনিসটাতে পার্টিসিপেট করার জন্য সামনের সিটে বসি, বিকজ এখন আমি শিখে ফেলছি দ্যাট ইজ হোয়াট ইজ রিকোয়ার্ড, দ্যাট ইজ হোয়াট অ্যাকচুয়ালি পেইজ মি ব্যাক। ওকে, ইট ইজ টাইম টু ট্রান্সফর্ম দ্যাট মাইন্ডসেট। ওকে, নো প্রবলেম। কেউ ইফেক্টিভ আর এফিসিয়েন্সির কোন এক্সাম্পল? নো প্রবলেম, লেট মি। আচ্ছা, আপনি যেটা বলছেন যে ইফেক্টিভ হচ্ছে গিয়ে কার্যকারিতা, আর এফিসিয়েন্সি হচ্ছে কি আমরা অনেক সময় দক্ষতা বলি। অনেক সময় বলি যে তার কর্মদক্ষতা, যখন কর্ম দিয়ে বলি, বাংলা যদি বলি কর্মদক্ষতা, বুঝে যদি বলি ভেঙে, ইফেক্টিভনেস হচ্ছে গিয়ে যে কোনো কিছুর যখন একটা পারপাস, যে একটা পার্টিকুলার অ্যাক্টিভিটি, ডিসিশন, টুলস, হোয়াট এভার ইস, একটা কিছুর পারপাস আছে। ধরেন এই আমার মোবাইল ফোন, এর কাজ কি? যদিও এখনকার মোবাইল ফোন ইজ সামথিং যেটা আমাকে ইউটিউব দেখতে সাহায্য করে, হোয়াটসঅ্যাপে চ্যাট করতে সাহায্য করে, ভিডিও কল করতে সাহায্য করে, গান শুনতে সাহায্য করে, হোয়াট এভার হোয়াট নট, ক্যামেরা, ছবি তুলতে সাহায্য করে। ফোনের মেইন কাজ কি? এখন ধরেন আমার এই ফোনটা সবকিছু করতে সাহায্য করে, কিন্তু এটাতে ফোন করা যায় না। তাহলে ফোনের যে কোর পারপাস, যে কারণে একটা ফোন তৈরি, সেইটাই যদি না হয় কাজ, তাহলে কি এটা একটা কার্যকর ফোন? এর মধ্যে যত মেগাপিক্সেলের ক্যামেরা থাকুক, আমি তো ক্যামেরা কিনি নি, আমি তো ফোন কিনছি। তো ওদিকে কল করা যায় না, বাকি সবকিছু করা যায়। খুব ভালো, অনেক দাম, সুন্দর স্মুথ ফিনিশিং, লেন্স খুব পাওয়ারফুল, বাট ইনএফেক্টিভ। তার যে পারপাস, সেই পারপাসটা সে সার্ভ করতে ফেইল করছে, দ্যাটস ওয়াই ইনএফেক্টিভ। আমি যদি
ফুটবল ম্যাচের এক্সাম্পল দিই। এখন একটা ফুটবল ম্যাচে একজন প্লেয়ার, সামনে স্ট্রাইকার, সাংঘাতিক খাটাখাটনি করে খেললো, সারা ফিল্ড দৌড়াদৌড়ি করলো এই মাথা থেকে ওই মাথা। স্ট্রাইকার, গোলকিপার না, ব্যাকে না, ব্যাকে খেলতেছে না, স্ট্রাইকার, একটা গোলও দিতে পারলো না। তার এত খেলা 90 মিনিটস এর, এত পরিশ্রম, আলটিমেটলি ইনএফেক্টিভ। তার কাজ হচ্ছে স্ট্রাইক করা। স্ট্রাইকার স্ট্রাইক করতে পারেনি, তার কাজটা হয় নাই, ইনএফেক্টিভ। ওকে, সুতরাং যেই জিনিসের যেই পারপাসটা যদি ফুলফিল না হয় এটা ইনএফেক্টিভ, ফুলফিল হলে এটা ইফেক্টিভ। কম সময়ে হলো না বেশি সময়ে হলো, অল্প রিসোর্স দিয়ে হলো না বেশি রিসোর্স দিয়ে হলো, টাকা কম লাগলো না বেশি লাগলো, খরচ বেশি হলো না কম হলো, এটা ইজ এ ডিফারেন্ট টপিক। কাজ হলো কি হলো না, দ্যাট ইজ ইফেক্টিভনেস। তার মানে ইফেক্টিভনেস এর আনসার ইজ অলওয়েজ ইয়েস, নো, ট্রু, ফলস, দের ইজ নাথিং ইন বিটুইন। অন দ্য আদার হ্যান্ড, এফিসিয়েন্সি হচ্ছে গিয়ে এই স্ট্রাইকার, আমি তাকে কম্পেয়ার করতেছি অন্য আরেকজন স্ট্রাইকারের সাথে, বা এই একই স্ট্রাইকারের দুইটা ম্যাচের মধ্যে কম্পেয়ার করতেছি, যে এই স্ট্রাইকার এই ম্যাচে 90 মিনিটসে 3টা গোল দিল, অন্য আরেকটা ম্যাচে 90 মিনিটসে একটা গোল দিল। আমি যদি এটাকে কম্পেয়ার করি কোনোভাবে, তাহলে আজকের গেমটাতে যেখানে সে 3টা গেম দিল, সেটা ইজ মোর এফিশিয়েন্ট। এফিসিয়েন্সির ফর্মুলা হচ্ছে গিয়ে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। অর্থাৎ আমি আউটপুট হচ্ছে 3টা গোল, ইনপুট হচ্ছে 90 মিনিটস, কম্পেয়ার করছি আর একটা ইকুয়েশনের সাথে যেখানে আউটপুট হচ্ছে একটা গোল, ইনপুট হচ্ছে গিয়ে 90 মিনিটস। কোনটা বড়? 3 ডিভাইডেড বাই 90 ইজ বিগার। তার মানে এফিসিয়েন্সি হচ্ছে গিয়ে আজকের গেমটা যেখানে 3টা গোল হয়েছে। ঠিক সেরকম, আমি যদি যে কোনো কিছুতে 50,000 টাকা আমি ইনভেস্ট করলাম, আমি ওটা থেকে রিটার্ন পেলাম, রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেখা গেল আমি পেলাম হচ্ছে কি 10,000 টাকা, ভার্সেস আরো একটা অ্যাসেটে আমি ইনভেস্ট করলাম 50,000 টাকা, একই টাকা, এখানে আমি আউটপুট পেলাম 5,000 টাকা। কোনটা এফিশিয়েন্ট, মোর প্রোডাক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট? আগের ইনভেস্টমেন্ট। তো এফিসিয়েন্সি ইজ অলওয়েজ রিলেটিভ, ইজ অলওয়েজ আ কম্প্যারিজন, অ্যান্ড ইজ অলওয়েজ আ রেশিও অফ আউটপুট অ্যান্ড ইনপুট। সুতরাং একই আউটপুট যদি বেশি ইনপুট লাগে, ইনএফিশিয়েন্ট। একই ইনপুট যদি বেশি আউটপুট পাই, মোর এফিশিয়েন্ট। তো এফিসিয়েন্সি ইজ দ্যাট রিলেটিভ মেজার, ইফেক্টিভনেস ইজ সলিড, পারপাস সার্ভ করেছে কি করে, there is nothing in between. Clear? Effective and efficiency এগুলো এরকম। আচ্ছা যাক, এফিসিয়েন্সি আর ইফেক্টিভনেস হচ্ছে কি, এ হচ্ছে তাদের পার্থক্য। ওকে, তো এখন আমরা যখন আলোচনা করছি ইফেক্টিভ বিজনেস ডিসিশন মেকিং, সো উই আন্ডারস্ট্যান্ড যে আমি যে ডিসিশনটা নিচ্ছি ডিসিশনটা রাইট না রং, দ্যাটস ওয়্যার দ্য ইফেক্টিভনেস কামস। ওকে, তো ইফেক্টিভ বিজনেস ডিসিশন মেকিং এর জন্য উই নিড ইনফরমেশন। ইনফরমেশন ছাড়া আমি যদি গ্যাম্বলিং করি, আমি যদি লটারি করি, তো করতে পারি, এরকম হয় না, অবু 10-20 করলাম অথবা কয়েন ফ্লিপ করলাম, যে হেড পড়লে আমি এই ডিসিশন নেবো, ওকে ফায়ার করবো, আর টেল পড়লে ওকে প্রমোশন দিব একই ব্যক্তিকে। এটা কি ইফেক্টিভ ডিসিশন মেকিং হলো? হলো না। আই মে এন্ড আপ প্রমোটিং আ পার্সন যাকে আসলে বের করে দেওয়া উচিত। আমি কয়েন টস করে যদি এই ডিসিশন নেই, আমার যদি ইনফরমেশন না থাকে, আর আমার যদি ইনফরমেশন থাকে যে সে এক্স্যাক্টলি কি করেছে, তার পিলফারেজের হিস্ট্রি আছে, তার ইন্টিগ্রিটি ইস্যু আছে, অথবা সে ভালো পারফর্ম করেছে, যেটি হোক, এই ইনফরমেশনের উপরে বেস করে আমি যদি ডিসিশন নিই, দ্যাট উইল বি অ্যান ইফেক্টিভ ডিসিশন। তো ইফেক্টিভ বিজনেস ডিসিশনের জন্য ইনফরমেশন লাগে, আইডেন্টিফাইং অপরচুনিটিজ এন্ড থ্রেটস। এই যে আমরা শর্ট অ্যানালাইসিস, স্পেস অ্যানালাইসিস এর কথা বলি, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, এটাকে বলে ইন্টারনাল বেজ লাইন বলে। যে কোনো স্ট্র্যাটেজিক, এটা স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং এর জন্য লাগে। অনেকে আমরা শর্ট শুনছি, বাট শর্টের আমি জাস্ট খুব ব্রিফলি বলে যে শর্ট হচ্ছে কি লাগে হচ্ছে কি টু নো যে এক্স্যাক্টলি আপনি কোথায় দাঁড়ায় আছেন। যখন আমি স্ট্র্যাটেজি করি, উই সেট আ লং টার্ম গোল, ভবিষ্যতে কি করব, কোথায় যাব। এখন আমি ওখানে যেতে হলে যে প্ল্যানটা আমার, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাওয়ার যে প্ল্যান, এটি হচ্ছে স্ট্র্যাটেজি, লং টার্ম প্ল্যান। বাট পয়েন্ট এ টা কোথায় সেটা জানা আমার দরকার। আমার আসলে
এই অর্গানাইজেশনে কি কি স্ট্রেংথ আছে, কি কি উইকনেস আছে, এই অর্গানাইজেশনের কন্টেক্সট ইন্ডাস্ট্রিতে কি কি অপরচুনিটি তৈরি হচ্ছে, কি কি থ্রেট আছে যেটা থেকে আমার বেঁচে থাকতে হবে, এই জিনিসগুলোকে আউটলাইন করা, অ্যানালাইসিস করা হচ্ছে শর্ট অ্যানালাইসিস। ঠিক সেরকম এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশিওলজিক্যাল এন্ড টেকনোলজিক্যাল, কি কি ব্যাকগ্রাউন্ড আছে, সোশিওলজিক্যাল কি কি চেঞ্জ হচ্ছে মানুষের থিঙ্কিং এ, সাইকোলজিতে, ওইটা আমার জানতে হবে টু প্ল্যান ফর দ্য ফিউচার। টেকনোলজিক্যাল কি কি চেঞ্জ হচ্ছে, সে কোডাক, কোডাক যেটা, কোডাক একটা ফিল্মের কোম্পানি ছিল আগে, ফুজি ফিল্ম, কোডাক ফিল্ম। আমরা ক্যামেরায়, যেমন আমি যখন, আমার যখন ছবি তোলার খুব শখ, আমি একটা ফটোগ্রাফার, বাট পার্সোনাল ক্যামেরায় আমার মেয়ে, ইনফ্যাক্ট আমার প্রথম মেয়ে যখন হয়, আমার মেয়ে এখন সে 20 ইয়ার্স, 21 হবে। তো 21 বছর আগে, মানে আই হ্যাভ অলমোস্ট আ পিকচার এভরিডে। আমার 3 ছেলে মেয়ে, আলহামদুলিল্লাহ। প্রবাবলি আই হ্যাভ ফটো টেকেন অন ইচ ডে, বলতে পারে। আমার আগে ছিল এরকম যে আগে ফিল্ম পাওয়া যেত, যেখানে এখন তো ডিজিটাল ক্যামেরা, আগে 36টা এক্সপোজার পাওয়া নিতে নেওয়া হতো, ফিল্ম পাওয়া যেত, এখন আছে হয়তো ফিল্ম। এই ফিল্ম কিনতাম আমি, মাসে একটা ফিল্ম অ্যাটলিস্ট কিনতাম। তো মাসে একটা ফিল্ম কিনে আমি 36টা ছবি তুলতাম মাসে। খুবই লিমিটেড ছিল, তো 24-34টা ছবি তুলতাম ব্যাক ইন 2002, 2003, 2004। তো যখন আমার মেয়ে হয় প্রথম, তো ওই ইয়েতে তখন আমি প্রতিদিন অ্যাটলিস্ট একটা করে ছবি তুলতাম। তারপরে মাসের শেষে গিয়ে প্রিন্ট করতাম স্টুডিও থেকে, করে অ্যালবামে রাখতাম। পরে ওগুলো এখন স্ক্যান করে আই হ্যাভ গট অ্যারাউন্ড প্রায় 150,000 ছবি, 1.5 লাখ 2 লাখের মতো ছবি আছে আমার কাছে, আমার গুগল ফটোজে। তো যেটা হয় যে এই প্রতিদিনের যে ছবি তুলতাম, এটা ফিল্মটা এখন, এই যে আগে কোডাকের ফিল্ম কিনতাম, এই কোডাক কোম্পানিটা যখন টেকনোলজি ফটোগ্রাফিতে চেঞ্জ হওয়া শুরু করলো, আস্তে আস্তে ডিজিটাল টেকনোলজি আসা শুরু করলো, দে থট উই ক্রিয়েট সো গুড কোয়ালিটি ফিল্মস, সারা পৃথিবীর 76% মানুষ কোডাকের ফিল্ম কেনে, হোয়াট ডু উই হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট। টেকনোলজির যে চেঞ্জ, এটাকে ডিসরিগার্ড করলো, আন্ডারমাইন করলো, অ্যান্ড দে ওয়ার সোয়েপ্ট অ্যাওয়ে ফ্রম দ্য মার্কেট। ওই জায়গায় মার্কেট নিয়ে এলো সনি, ফুজি ফিল্ম অনেক পরে আসছে, সনি, নাইকন, যারা টেকনোলজিকে এমব্রেস করলো, যারা টেকনোলজিক্যাল চেঞ্জকে তাড়াতাড়ি করে এমব্রেস করলো। এখন এই যে টেকনোলজিতে চেঞ্জ হচ্ছে, দিস ইজ ইনফরমেশন। সুতরাং ওই ইনফরমেশনের উপরে যদি ডিসিশন না নেওয়া হয়, মার্কেট আউট হয়ে যায়। এই জায়গায় হচ্ছে আইডেন্টিফাইং অপরচুনিটিজ এন্ড থ্রেটস, সমস্ত রকমের এগুলো হচ্ছে সর্ট এবং বেস্ট অ্যানালিসিস। দিস ইজ ভেরি ভাইটাল ইনফরমেশন ফর এনি অর্গানাইজেশন। দেন হচ্ছে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং কারেন্ট স্ট্যাটাস টু সেট প্রপার গোল। উই আন্ডারস্ট্যান্ড, যা ডিসকাস করলাম আমরা, আমি ইভেন কেপিআই সেট করতে চাই, সেগুলো হচ্ছে কি ইনফরমেশনের উপরে বেস করে। Rewarding and or nurturing good and addressing bad. These are examples. Responses to economic events or changes. আমার রিসেশন হতে যাচ্ছে, আমরা জানি ডলার শর্টফল হয়ে যাচ্ছে, ডলার শর্টফল হয়ে যাচ্ছে। আমার যদি ডেফিনেটিভ ইম্পোর্ট এজেন্ডা থাকে যে আমার র মেটেরিয়াল ইম্পোর্ট করতে হবে, তাহলে আমি 3 মাস আগে ইম্পোর্ট করে নিচ্ছি না কেন? কারণ আমি দেখছি ডলার প্রাইস ইজ অন দ্য রাইজ। তো আমি 3 মাস পরে যদি আমি এটার জন্য ওয়েট করি, দেখা যাবে আমাকে ব্যালেন্সটা চিন্তা করতে হবে। আমি এখন যদি অ্যাডভান্স ইম্পোর্ট করি, আমার ফাইন্যান্স কস্ট যা হবে, ইন্টারেস্ট যা হবে ফান্ডিং এর উপরে, প্লাস আমার স্টক যে অকুপাই করতে হবে, স্টোরেজ স্পেস, সেটা রেন্ট, দুইটা যদি আমার ব্যালেন্স আউট করে ফেলে, আমার যে ডলার রেট যেটাতে বাড়তেছে সেটা থেকে যদি ট্রেড অফ যদি এটাতে বেটার হয়, তাহলে তাহলে আই শুড ইম্পোর্ট আর্লিয়ার। তো এই যে রেসপন্সেস টু ইকোনমিক ইভেন্ট, যখন আমরা বিজনেস করি, বিজনেস যখন ডিসিশন মেক করি, তখন আমাদেরকে এগুলোকে কনসিডার নিতে হবে। দিস আর অল ইনফরমেশন। So these are some examples of millions, millions, out of millions, millions kinds of information and kinds of decision that we take in business. Okay? That's why information is key to the business. আমরা যত রকমের ডিসিশন নিচ্ছি, ওই যে বলছিলাম, চুজিং দ্য বেস্ট অল্টারনেটিভ, বেস্ট অ্যাভেলেবল অল্টারনেটিভ, সেটা হচ্ছে সব ইনফরমেশনের উপরে বেস করে। So these are some examples. এক্সামে অনেক সময় কি হয়, এমসিকিউ আসে যে ওকে, বেসিক্যালি এটা ইনফরমেশনের উপরে, মানে কি ধরনের ইনফরমেশনের উপরে বেস করে যে ডিসিশন হতে পারে, এই ধরনের এমসিকিউ থাকতে পারে, এই কনসেপ্টের উপরে বেস করে টুকটাক জিনিস আসতে পারে। এক্সাম্পল জানা থাকলে ইউ উইল বি এবল টু থিঙ্ক বেটার। হ্যাঁ, এক্স্যাক্টলি কি কি আসবে এটা তো আসলে বলা মুশকিল। So quickly, let's walk through some attributes of information. ইনফরমেশনের কিছু অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট মানে কি প্রপার্টিস, প্রপার্টিস অফ ইনফরমেশন। যেমন একটা প্রপার্টি হচ্ছে কি যে অ্যাভেলেবিলিটি, ইনফরমেশন
ইজ ইউজফুল যখন এটা অ্যাভেলেবল। এখন আমি বোর্ড মিটিং এ বসছি, বোর্ড মিটিং এ একটা ডিসিশন নেওয়া দরকার যে ওকে, শ্যাল উই, যে আমি বললাম যে ডলার আমাকে কি ইম্পোর্টটা আগেই করে ফেলা উচিত কিনা, এক কোয়ার্টার ইম্পোর্ট এখন। দিস এ ইম্পর্টেন্ট ডিসিশন এখন আমাদের নিতে হবে। ডিসিশনটা নেওয়ার সময় আমার দরকার যে আমার এই যে আমি ইম্পোর্ট করে ফেলবো আগে থেকে, আমার তো কোথাও কোথাও স্টোর করতে হবে। আমার তো ওয়্যার হাউসের জায়গা হবে কিনা আমি জানি না। জায়গা না হলে আমার যে থার্ড পার্টি ওয়্যার হাউস ভাড়া করতে হবে টেম্পোরারি 3 মাসের জন্য, সেটার কস্ট কত হবে, সেটাকে অফসেট করবে কিনা ডলারের যে আমার লসটা সেটা। এই ডিসিশনটা নেওয়ার জন্য ইনফরমেশন গুলো খুব প্রয়োজন। এখন আমাকে, আমি যখন ডিসিশন নিতে বোর্ড মিটিং ডেকে বোর্ড মিটিং এ বসছি, তখন আমার চিফ অ্যাকাউন্টেন্ট বলতেছে, স্যার এই ইনফরমেশনটা আমাদের আর 2 দিন লাগবে তৈরি করতে, আপনারা ডিসিশন নিয়ে নেন, 2 দিন পর আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি যে এই স্টোরের প্রাইসটা কত লাগবে। ডু ইউ থিঙ্ক উইল বি এবল টু মেক অ্যান ইফেক্টিভ ডিসিশন? উইল নট বি। আমার জন্য এই ইনফরমেশনটা যদি অ্যাভেলেবল না হয়, ইটস নট ইউজফুল। 2 দিন পর আমাকে ইনফরমেশন দিয়ে কোনো লাভ নেই, বোর্ড মিটিং আমার আজকে, তাই না? তো ইনফরমেশনের অ্যাভেলেবিলিটি, ইনফরমেশনটা অ্যাভেলেবল কিনা ইটস ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় কি হয়, একটা সার্ভার, আমি ইলেকট্রনিক ইনফরমেশনের কথা চিন্তা করি, একটা সার্ভারে ইনফরমেশন আছে, আমি অ্যাপ্রোচ করা শুরু করলাম, অ্যাক্সেস করা দেখলাম সার্ভার ডাউন, পাচ্ছি না, ইন্টারনেট আউট, সার্ভার ডাউন, ক্যানট মেক দ্য ডিসিশন। পরে অ্যাভেলেবল হলে আমার কোনো লাভ নেই, আমার যখন প্রয়োজন তখন অ্যাভেলেবল হতে হবে। যে কারণে আমরা সার্ভার বা সিস্টেমের আপ টাইম নিয়ে চিন্তিত থাকি, অ্যাভেলেবিলিটি নিয়ে একটা অর্গানাইজেশন চিন্তিত থাকি, এটা 99.7% অ্যাভেলেবল থাকা লাগবে। কেন এই এজেন্ডা আমরা ড্রাইভ করি? বিকজ ইনফরমেশন ইজ ইউজফুল ওয়েন ইট ইজ অ্যাভেলেবল। ইনফরমেশন যদি আনঅ্যাভেলেবল থাকে, ইটস নো লঙ্গার অ্যান ইনফরমেশন। অ্যাভেলেবিলিটি ইজ আ বেসিক অ্যাট্রিবিউট। পারপাস, উই হ্যাভ ডিসকাস দিস। পারপাস ছাড়া আমি যতই ডেটা গ্যাদার করি, যত কিছু করি, ইটস নট গোয়িং টু বিকাম ইন দ্য ইনফরমেশন। ইনফরমেশন হইতে হলে প্রিরিকুইজিট হচ্ছে কি, আই হ্যাভ টু হ্যাভ আ পারপাস ইন মাইন্ড, যে আমার এটা কোন একটা উদ্দেশ্যে আমি যেটাকে গ্যাদার করছি, যেটাকে কোলাইট করছি, যেটাকে প্রসেস করছি, তাহলে এটা ইনফরমেশন। পারপাস ইজ অ্যান অ্যাট্রিবিউট। মোড অ্যান্ড ফরম্যাট, ইনফরমেশন ক্যান বি ডিফারেন্ট মোড। একটা হিট, টেম্পারেচার, আমি হাত দিয়ে ধরে দেখছি গরম, দিজ আর ইনফরমেশন, আমি টাচ করে বুঝতে পারছি। আবার ইনফরমেশনের ফরম্যাট, আমার রিটেন ফরম্যাটে বিভিন্ন ভাবে হতে পারে। আমি কোনো কিছু শুনতেছি, টিভিতে দেখতেছি ভিডিও, অথবা ইনফরমেশন, খবর দেখি, খবরেতে আমি ইনফরমেশন পাই, নিউজ আমি দেখতেও পারি, পড়তেও পারি, তাই না? আবার দেখা যাচ্ছে নিউজ দেখার মধ্যে আমার ফর্ম বা পড়ার মধ্যে আমার ফরম্যাট থাকতে পারে। আমাকে এমআইএস রিপোর্ট যেটা দেওয়া হচ্ছে, আমি এমআইএস রিপোর্টের কোন কলামে কি দেখবো, দ্যার ইজ সামথিং এ পার্টিকুলার ফরম্যাট। ইনফরমেশনের বিভিন্ন ফরম্যাট থাকতে পারে, মোড থাকতে পারে, দ্যাটস অ্যান অ্যাট্রিবিউট। ডিকে, দিস ইজ ইন্টারেস্টিং। ইনফরমেশনের ভ্যালু, আমি যদি একটা এক্সাম্পল দিই, ক্রিকেট খেলা আপনারা অনেকেই দেখেন, তাই না? সে ক্রিকেট খেলা হচ্ছে, আপনি ক্লাস করতেছেন, ধরে নিই হ্যাইপোথেটিক্যালি, ইয়েতে, যে ক্রিকেট খেলা হচ্ছে, আপনি ক্লাস করতেছেন, ক্লাসের মধ্যে কোনোভাবে খেলা দেখতে পাচ্ছেন বা পরীক্ষা হচ্ছে, এর মধ্যে ধরেন বাংলাদেশ আর একটা অন্য কোনো একটা কম্পিটিং কান্ট্রি খেলা হচ্ছে। এখন আপনি ক্লাস শেষ করলেন, ক্লাস শেষ করার পরে যখন আপনি বের হলেন, তখন আপনার ফ্রেন্ডরা আপনাকে জানালো যে 2 ঘন্টা আগে একটা উইকেট পড়ে গেছে কোন একটা প্লেয়ারের, যেটা খুব জাদরেল প্লেয়ার অপর পক্ষের, আপনি যেটাতে খুব খুশি হওয়ার কথা। 2 ঘন্টা আগে উইকেট পড়ে গেছে, উইল ইউ বি হ্যাপি এট দ্য সেম লেভেল যদি আপনি ইনফরমেশনটা 2 ঘন্টা পরে পান, ভার্সেস যখন উইকেটটা পড়ে গেছে ঠিক সেই মোমেন্টে পান? দুইটার হ্যাপিনেস কি একই রকম হবে? স্যার। নো স্যার। এক্সাইটমেন্ট একই রকম হবে না, কারণ এই 2 ঘন্টায় অলরেডি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ওই উইকেটের পরও আর 3টা উইকেট পড়ে গেছে, মেবি ইনিংস শেষ হয়ে গেছে, টোটাল একটা রান ফিগারে চলে গেছে। নাও ইউ হ্যাভ আদার থিংস টু ওয়ারি অ্যাবাউট। মোমেন্টাম সো চেঞ্জ হয়ে গেছে। এক্স্যাক্ট, সো ইনফরমেশনটা ঠিক একই ইনফরমেশন, টাইমের সাথে সাথে তার ভ্যালু ডিকে করে গেছে, তার ভ্যালু ক্ষয় হয়ে গেছে, কমে গেছে। এটা আরেকটা এক্সাম্পল হচ্ছে গেছে স্টক এক্সচেঞ্জে আপনি ট্রেডিং করতেছেন, একটা শেয়ারের প্রাইস সকাল 10:30টায় ছিল সামথিং, সকাল 10:30টায় কত টাকা প্রাইস ছিল? ডাজ এনিবডি কেয়ার? দুপুর 12টার সময় ওই শেয়ারটা 10:30টার সময় প্রাইস কত ছিল? নো ওয়ান কেয়ার্স। আর ঠিক সকাল 10:30টা, 10টা 30 মিনিটে যে বাই সেল করার জন্য বসে আছে, তার জন্য ওই মোমেন্টের প্রাইস চেঞ্জটা ভেরি ইম্পর্টেন্ট।
But the একই information has lost its importance over a period of 2.5 hours. So this is called the decay attribute of information. The information value আস্তে আস্তে কমে যায় with time, with other changes. Okay? Then comes হচ্ছে rate. ইনফরমেশন আমরা কি করি, ইন্টারনেট স্পিড বা অনেক কিছু আমরা বলি যে এত স্পিড, এত এমবিপিএস, এত দ্যাটস হোয়াট রেট অফ ইনফরমেশন। টাইপিং স্পিড যখন বলি তখন বলি কত ওয়ার্ড পার মিনিট টাইপ করতে পারে। দিস আর অল রেটস অফ ইনফরমেশন। আমি টাইমের এগেনস্টে কত ইনফরমেশন পাচ্ছি, রেট অফ। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমি যখন ইনফরমেশন ডেইলি পাচ্ছি, উইকলি পাচ্ছি, আওয়ারলি পাচ্ছি, ফ্রিকোয়েন্সি অফ ইনফরমেশন। এগুলো হচ্ছে ইনফরমেশন টাইম বেসড অ্যাট্রিবিউটস। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে স্টপ করে, হ্যাঁ আমি বলে যাচ্ছি, আমি জিজ্ঞাসা করতেছি না। এটা হচ্ছে another important attribute হচ্ছে completeness, ইনফরমেশনের completeness, অর্থাৎ whether the information gives you the full picture for making an effective decision। যেটা আমি বলছিলাম যে ওকে, লেটস রিজিউম দ্য ডিসকাশন, এবং কমপ্লিটনেস আমরা আলোচনা করছিলাম। থ্যাংক ইউ ফর নোটিং মি, নোটিফাইং মি। তো যেটা হচ্ছে কমপ্লিটনেস একটা অ্যাট্রিবিউট, কমপ্লিটনেস অ্যাট্রিবিউটটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাট্রিবিউট। ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স, যখন আমরা বিজনেসে অনেক রকমের ডিসিশন মেক করি, এটা খুব কমন একটা পিটফল বলে এটাকে, খুব কমন পিটফল যেখানে আসলে ভুল হয় ডিসিশন মেকিং এ, যা ডিউ টু ইনকমপ্লিটনেস অফ দ্য ইনফরমেশন। ইনকমপ্লিটনেস বলতে কি এবং কমপ্লিটনেস বলতে কি বোঝাচ্ছে? যখন আমরা ডিসিশন মেকিং এর জন্য ইনফরমেশন দিচ্ছি, তখন এইটার অনেক সময় কি হয়, কিছু কন্ডিশন থাকে, কন্ডিশনাল রেলেভেন্স, অর্থাৎ এই শর্ত সাপেক্ষে এই জিনিসটা সত্য, অথবা এক্সেপশন থাকে। অনেক সময় থাকে ডিসিশনটা এক্সেপশন, বা ডিসিশনটা একটা আহ এমন ভাবে জিনিসটা হয়েছে যেটা ওদের লিমিটেশন আছে ডিসিশনটাতে। যেমন আমি যদি এক্সাম্পল দিই, ধরেন আমাকে কেউ একটা পার্টিকুলার একটা ডিভাইসে ইনভেস্ট করতে বললো, একটা ডিভাইস, একটা মেডিকেল ডিভাইসে ইনভেস্ট করতে বললো। এখন ওই ডিভাইসে আমি ইনভেস্ট করবো কি করবো না, এটা কিসের উপর ডিপেন্ড করছে? আমার কিছু ইনফরমেশন লাগবে। যেমন এটা হচ্ছে গিয়ে এটা ROI ফোরকাস্ট বা বিজনেস কেস লাগবে, যে বিজনেস কেসে কিছু ডিমান্ড থাকবে, যে আমি এই ডিভাইসটা যদি কিনি, ইমপ্লিমেন্ট করে ইনভেস্ট করি, তাহলে আমার কি পরিমাণ কাস্টমার বা পেশেন্ট থাকবে। আমি হেলথ কেয়ারের কথা যদি বলি, পেশেন্ট থাকবে ওই ডিভাইসটা ইয়ে করার জন্য। সে আমি একটা এমআরআই মেশিন কিনবো, হ্যাঁ এমআরআই মেশিন কিনবো, এমআরআই এর জন্য কত মানুষ আসবে। তো আমাকে ইনফরমেশন দেওয়া হলো আমার বিজনেস টিম থেকে যে আম, প্রতিদিন এত এমআরআই হবে, এটা ফোরকাস্টেড এই কারণে যে সে কথা কথা আমাদের পাশে আরেকটা হাসপাতাল আছে, অন্য একটা হসপিটাল বা অন্য একটা ইয়ে আছে, সেখানে এত পেশেন্ট হয়। সুতরাং একই এলাকায় যেহেতু ওখানে এত পেশেন্ট হয়, তো তো আমাদের এখানে এক্সপেক্টেড যে এত পেশেন্ট হবে। তো আমি ভাবলাম যে ভালোই তো, দিনে যদি এত পেশেন্ট হয়, তাহলে আমার 3 বছরের মধ্যে পুরো মেশিনের যে 20 কোটি টাকা ইনভেস্টমেন্ট বা 17 কোটি টাকা ইনভেস্টমেন্ট শুধু উঠে আসবে। কথা কথা যদি খুব এক্সপেন্সিভ নতুন মডেল এমআরআই মেশিন হয়। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, এই ইনভেস্টমেন্টটা করা যায়। কিন্তু এই ইনফরমেশনটা যেটা আমাকে দেওয়া হচ্ছে, অমুক হাসপাতালে এইটার এই পরিমাণ পেশেন্ট হয় বলে আমার এখানে এই পরিমাণ পেশেন্ট হবে। অমুক হাসপাতালে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে কি, ওই হাসপাতালে একটা স্পেশালিটি ছিল যেখানে অর্থোপেডিক সার্জারি হয়, অর্থাৎ যেখানে হাড়ের বা বোনের সার্জারি হয়, যত রকমের কমপ্লেক্স সার্জারি। যেই কারণে ওখানে স্পেশালাইজড ডক্টর বেশি আছে বলে এবং সার্জারির ওটি আছে বলে ওইখানে ওই টাইপের পেশেন্ট বেশি যায়, যেই কারণে এমআরআই এর সংখ্যা বেশি হয়। মাই হসপিটালে হয়তো ওই একই সিনারিও না, আমরা স্পেশালাইজ না ওই বিষয়ে। উই হ্যাভ দ্যাট উইং বাট উই আর নট সুপার স্পেশাল ফোকাসড অন দ্যাট পার্টিকুলার সাবজেক্ট না, যার ফলে মার্কেটে ওই একই পরিমাণ পেশেন্ট আমার কাছে আসবে না। তাহলে এই যে আমাকে একটা ইনফরমেশন প্রোভাইড করা হয়েছিল অ্যাবাউট মাই কম্পিটিশন, অ্যাবাউট একটা নিয়ার বাই হাসপাতালের, এই ইনফরমেশনটা ইনকমপ্লিট ছিল, কারণ তার সাথে একটা কন্ডিশন ছিল, তার সাথে একটা ডিপেন্ডেন্সি ছিল। The information provided for doing this business case was incomplete. So this is an example of incomplete information, যেটা আমরা হর হামেশা অনেক জায়গায় দেখি, যেহেতু বললাম এটা কমন। ইভেন টেলিভিশন অ্যাডভার্টাইজমেন্টে যখন আপনি কোন একটা পার্টিকুলার ড্রিঙ্ক বলতে ওই যে এনার্জি ড্রিঙ্ক না, এটাকে বলা হচ্ছে যে মানে লিকুইড দুধের সাথে মিশিয়ে খাওয়া যায় এরকম ড্রিঙ্ক, আমি ব্র্যান্ডের নাম বলতেছি না, তখন ওখানে বলা হচ্ছে যে বাচ্চারা সামহাও কোনো অ্যাট্রিবিউটে ডিফারেন্ট হয়ে যাবে অন্য বাচ্চাদের থেকে, এরকম অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে। হ্যাঁ, কারো বুদ্ধি বেশি হয়ে যাবে, ফিজিক্যাল স্ট্যাটাস চেঞ্জ হবে,
এরকম অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে টেলিভিশনে, খুব সুন্দর মিউজিক দিয়ে ডেপিক্ট করা হচ্ছে। বাট দ্যাট অ্যাডভার্টাইজমেন্ট ডাজন্ট টেল ইউ, যেমন এখানে বলা হয় রিসার্চে পাওয়া গেছে যে অমুক ড্রিঙ্ক খেলে বাচ্চাদের এই পরিবর্তন হয়, এই উন্নতি হয়। কিন্তু এই রিসার্চটা কতজন বাচ্চার উপরে করা হয়েছিল, কন্ট্রোলড এনভায়রনমেন্টে কিনা, এটা কি কন্ট্রোল গ্রুপের সাথে কম্পেয়ার করা হয়েছিল, রিসার্চের যে ফাউন্ডেশনাল কিছু ফান্ডামেন্টাল কন্ডিশন আছে সেগুলো ফুলফিল করা হয়েছে কিনা, সেটা কি র্যান্ডমলি পিক বাচ্চা নাকি কিছু স্পেশালাইজ একটা পার্টিকুলার টাইপের বাচ্চা। তো এই জিনিসগুলো প্রকাশিত না, দ্য ইনফরমেশন ইজ ইনকমপ্লিট। রিসার্চে পাওয়া গেছে ইটস নট এনাফ, ওই রিসার্চটা আসলে একটা কন্ট্রোল রিসার্চ ছিল। হ্যাঁ, এবং ওখানে অনেক কন্ডিশন দেখাতে দেখবেন, মাঝে মাঝে কিছু কন্ডিশন ওদের সেফটির জন্য এমন ভাবে ঝাপসা ভাবে টেলিভিশন স্ক্রিনে আসে যেটা আপনি পড়তে পারবেন না চাইলে, টিভি রেকর্ড করে ছবি তুলে নিয়ে ম্যাগনিফাই করেও পড়তে পারবেন না, বিকজ ইট ইজ ইন্টেন্ডেড দ্যাট ইনফরমেশন ইজ নট সাপোজ টু বি রেড, বিকজ দ্যার ইনফরমেশন হ্যাজ এ ডিসক্লেমার, এই ইনফরমেশনটা আসলে কমপ্লিট না। কমার্শিয়াল রিজনে এভাবে করে করা হয়েছে, দ্যাট ইজ এ কমপ্লিটনেস অফ ইনফরমেশন, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট অফ ইনফরমেশন। তো আমি যখন একটা বিজনেস কেস করতেছি, একটা আরওআই অ্যানালাইসিস করতেছি, একটা বিজনেস ডিসিশন নিই, আমি ওই যে এবিসিডি একটা লাইন অফ প্রোডাকশনের কথা বলছি, এখন প্রোডাকশন লাইন আমি এবিসি চালাবো, তার উপরে অনেক কিছু ইনফরমেশন ডিপেন্ড করছে, আমার স্টক কত, অর্ডারের কত কত, আমার এটা প্রোডাকশন লাইন চালাইতে গেলে আমার কি অন্যান্য রিসোর্স লাগে কিনা। তো আমার একটা প্রপার ডিসিশন নিতে গেলে আই নিড অল কাইন্ড অফ ইনফরমেশন টু বি কমপ্লিট। একরকম ইনফরমেশন পেলাম আমি, আরেক রকম ইনফরমেশন পেলাম না, এই ইনকমপ্লিট ইনফরমেশন দিয়ে আমি ইফেক্টিভ ডিসিশন মেক করতে পারি। সো দ্যাট ইজ দ্য কমপ্লিটনেস অ্যাট্রিবিউট অফ ইনফরমেশন। রিলায়াবিলিটি হচ্ছে গিয়ে যে আমি যখন একই সোর্স থেকে বা একই ধরনের ইনফরমেশন রিপিটেডলি প্রুভেন হয় যে ইট ইজ কারেক্ট, দ্য ইনফরমেশন ইজ অলওয়েজ কারেক্ট, তখন ইটস কল্ড রিলায়াবিলিটি। তখন আমি বলি যে ওকে, এই ইনফরমেশনটা আপনি যে পেয়েছেন কার কাছ থেকে শুনছেন, সে কি রিলায়েবল সোর্স? হ্যাঁ, খুব রিলায়েবল সোর্স থেকে শুনছেন, তার মানে কি, your experience says you have repeatedly found that information to be true from that particular source, so you rely on that source. That's how the information has got a tag as a seal. It's a reliable information. So information reliability and reliability is an attribute or property. কস্ট বেনিফিট অ্যানালাইসিস, অনেক সময় কি হয় ইনফরমেশনের অ্যাকিউরেসি, আমি কতটুকু পর্যন্ত অ্যাকিউরেট ইনফরমেশন চাবো। এখন ইনফরমেশনের অ্যাকিউরেসির জন্য আমাকে যদি 2 মাস ওয়েট করতে হয়, তাহলে এই মাসটা হচ্ছে আমার কস্ট। যে বেনিফিটটা আমি পাবো অ্যাকুরেসি থেকে, সেটা কি এতই বেনিফিট যে আই উইল ওয়েট ফর 2 মান্থস ফর দিস ইনফরমেশন টু বি অ্যাকিউরেট, নাকি আমি মোটামুটি একটা বল পার্ক ফিগার পেলে আমি ডিসিশন নিয়ে নিতে পারি, আমার 2 মাস ওয়েট করবো না। অথবা আমি ইনফরমেশন অনেক সময় কি হয়, আমরা রাউন্ড আপ করি, রাউন্ড আপ করলে ইনফরমেশনটা তার অ্যাকিউরেট থাকে না, স্লাইটলি ইনঅ্যাকুরেট হয়, তাই না, রাউন্ড আপ করলে। কিন্তু আমি রাউন্ড আপ করতেছি কি, আমি কস্ট বেনিফিট অ্যানালাইসিস, আমি রাউন্ড আপ না করে ওই দশমিকের পরে 16 বার, 16 সংখ্যা পর্যন্ত যদি কাউন্ট বারবার করতে থাকি, ইট হ্যাজ আ কস্ট, বাট ডাজন্ট অফার মি এনাফ বেনিফিট ওই কস্টটা ক্যারি করার জন্য। তো আমি কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে আমি দশমিকটা কোন ঘরের পর্যন্ত, 2 ঘর পর্যন্ত ইয়ে করবো, ডিসিশন নেই। দ্যাটস এ কস্ট বেনিফিট অ্যাট্রিবিউট অফ এন ইনফরমেশন। এরকম বিভিন্ন অ্যাসপেক্টে কস্ট বেনিফিট অ্যানালাইসিস হতে পারে। অনেক সময় হতে পারে যে আমার অ্যাভেলেবিলিটি, আমার একদম 100% টাইম অ্যাভেলেবল লাগবে ইনফরমেশন, আমার কখনো ড্রপ করা যাবে না, অথচ আমি ডিসিশন নেই হচ্ছে গিয়ে যে দিনে মাত্র 4 ঘন্টায় ইনফরমেশন। আমার এত অ্যাকিউরেসির জন্য আমার ব্যাকআপের পর ব্যাকআপ ইন্টারনেট লাইনের প্রয়োজন নাই, আমার প্রাইমারি ইন্টারনেট লাইন একটা থাকলে হয়, সেকেন্ডারি একটা থাকলেও চলে, না থাকলেও চলে। তো আমি কতটা কস্ট ইনকার করবো টু গেট আ বেনিফিট ফর ইনফরমেশন, এটা হচ্ছে একটা ডিসিশন মেকিং প্রসেস। দ্যাটস কল্ড আ কস্ট বেনিফিট অ্যানালাইসিস অফ ইনফরমেশন। ভ্যালিডিটি হচ্ছে কি ডিকের মতো, যে আমার ভ্যালিডিটি 2 ভাগ হয়, একটা হচ্ছে টাইমের সাথে বা অন্যান্যের সাথে আস্তে আস্তে এটা ইনভ্যালিড হয়ে যায় ইনফরমেশন, অনেক সময় ইনফরমেশন ইনভ্যালিড হয়ে যায়। ওই যে আমি ফুটবল খেলার কথা বলছিলাম বা ক্রিকেটের উইকেটের কথা বলছিলাম, এখন যে ফুটবল খেলার মধ্যে যে হাফ টাইমের আগে 2টা গোল হয়েছে, আর হাফ টাইমের পরে গিয়ে আরো একটা গোল হয়েছে, ম্যাচ শেষ হয়ে গেছে। এখন আমাকে কেউ যদি বলে যে 2 গোল হয়ে গেছে, এটা তো ট্রু, কিন্তু সেটা হাফ টাইমের আগে, এখন আর ওই ইনফরমেশনটা ভ্যালিড না, এখন 3 গোলের সংখ্যাটা ভ্যালিড, তো ইনভ্যালিডেট হয়ে যায়। আবার অনেক সময় কি হয়, আমরা এক্সেপশনকে অনেক সময় আমরা ইনফরমেশন হিসেবে ধরি, যে কোনো একটা এক্সেপশন ঘটনা ঘটছিল, ওটাকে যদি ইনফরমেশন দিই, দ্যাটস অলসো নট আ ভ্যালিড ইনফরমেশন, দ্যাটস অলসো নট আ ভ্যালিড ইনফরমেশন।
রাইট? তো ওইটা হচ্ছে, সো যেটা বলছেন যে কস্ট বেনিফিট ভ্যালিডিটি, তাহলে ভ্যালিডিটি হচ্ছে যদি কোনো এক্সেপশনাল ইনফরমেশন থাকে যেটা আসলে কমনলি ইজ নট ভ্যালিড, সেই ক্ষেত্রে ওইটাকে আমরা বলি যে ওইটা ওই এই ডিসিশন নেওয়ার জন্য ইনফরমেশনটা ভ্যালিড না, বিকজ ইটস অ্যান এক্সেপশন, ইটস অ্যান আউটলায়ার। কোয়ালিটি অফ ইনফরমেশন এগেইন ঠিক রিলায়েবিলিটির মতো, যে এটা কি আসলে কারেক্টনেস সবসময় কারেক্ট থাকে কিনা বা লজিক্যাল কিনা এস্টিমেটটা। তো এটারও তোমার কোয়ালিটি একটা অ্যাট্রিবিউট দিই। ট্রান্সপারেন্সি হচ্ছে গিয়ে কমপ্লিটনেস মতো, যে এটা যা যা বলার কথা তা তা আমাকে বলতেছে কিনা, পুরা পিকচার দিচ্ছে কিনা। আর ভ্যালু অফ ইনফরমেশন হচ্ছে কি এই ইনফরমেশনটা আসলে কতটুকু ভ্যালুয়েবল ডিসিশন নেওয়ার জন্য ইউজ হচ্ছে। এখন আমি একটা ইনফরমেশন, আমরা ওই যে অফিসে আসার জন্য যে ইনফরমেশনটা বলছিলাম, যে অফিসে এখন আমি রওনা দিব কিনা, আমি ক্যালেন্ডার দেখে ইনফরমেশন দেখে গেছে, তো আমার ক্যালেন্ডারের ইনফরমেশন ফর দিস ডিসিশন ভার্সেস আমি অফিসে আসার পর একটা ডিসিশন নিচ্ছি যে আমি একটা প্রোডাকশন লাইন চালু রাখবো কি রাখবো না, দুইটার ভ্যালু এক না। আমার অফিসে আসা যদি লেটও হয়, এতে ফাইন্যান্সিয়াল লস বা ইম্প্যাক্ট ওই পরিমাণ হয়তো হবে না। আর আমি প্রোডাকশন লাইন বন্ধ করে দিব, এই ডিসিশনটার ইম্প্যাক্ট ফাইন্যান্সিয়ালি অ্যান্ড প্রফিটেবিলিটিতে অনেক বড় ইম্প্যাক্ট হতে পারে। So, কতটুকু ইম্প্যাক্ট হচ্ছে, তার আসলে কতটুকু ইম্প্যাক্ট হচ্ছে তার উপরে বিজনেস করে আমি ইনফরমেশনের ভ্যালু, যে এই ইনফরমেশনটা যেটার উপরে ডিসিশনটা নিচ্ছে সেই ডিসিশনের ইম্প্যাক্টের উপরে বেস করে ইনফরমেশনের ভ্যালু র্যাঙ্কিং করতে পারি, ইনফরমেশনটা ভ্যালুয়েবল কি, ভ্যালু। এখন পর্যন্ত কারো কোনো প্রশ্ন, কোনো অ্যাট্রিবিউটে কোনো জায়গায় কোনো কনফিউশন, কোথাও বুঝতে অসুবিধা? স্যার, একটু অন্য ধরনের একটা কোশ্চেন ছিল স্যার। ওই প্লিজ ইয়ে বলেন। থেকে স্যার, আপনি যেটা বলতেছিলেন যে আহ, ধরেন স্যার, কি রোল, কেউ যদি কি রোলটা বা ইফিসিয়েন্সিটা সে না করতে পারে, তো খেলার একটা এক্সাম্পল দিচ্ছিলেন স্যার। তাহলে যদি স্যার এমন হতো, যেমন মেসি মানে অ্যাজ এ প্লেয়ার তার সব পরিপূর্ণতাই আছে, ব্যালেন্ডিয়ার অন্যান্য ট্রফি সবকিছুই আছে, কিন্তু তার ওয়ার্ল্ড কাপ ছিল না, সে জিততেছিল না। তো এইটার জন্য স্যার তাকে অনেক কথা বা সমালোচনা অনেক কিছু সহ্য করতে হয়েছে। এখন হুম ওয়ার্ল্ড কাপটা পাওয়ার পরে তার মানে পরিপূর্ণতা বা সবকিছুতে সে ফুলফিল হয়েছে, হুম হুম কিন্তু সে সর্বকালের সেরা বা বিশ্ব সেরা হয়ে যদি ক্যারিয়ারটা শেষ করতো, সেই হুম। ক্ষেত্রে যদি সে ওয়ার্ল্ড কাপটা না পেত, তাহলে স্যার আমরা কি হিসাবে তার ইফিসিয়েন্সিটা আমরা ক্যালকুলেট বা ইয়ে করতাম স্যার? মানে একটু বুঝতে অন্যভাবে পারছি। আমাকে পাওয়ার ঠিক আগেরটা আছে, কি বা পাওয়ার পরেরটা কি হলো স্যার, না পেলে আচ্ছা, এটা কি হচ্ছে স্যার? ওকে। এটার উত্তরটা এরকম, এগুলো আসলে খুব সাবজেক্টিভ। হ্যাঁ, প্রথমত এগুলো খুব জাজমেন্টাল এন্ড সাবজেক্টিভ, এক একটা পার্সপেক্টিভ থেকে এক একটা পয়েন্ট অফ ভিউ থেকে উত্তরটা আসলে ভিন্ন হতে পারে ফার্স্ট অফ অল। কারণ এই ধরনের এক্সাম্পল খুব সলিড, ইয়েস নো পর্যায়ের না, 10, 20, 30 পর্যায়ের না, মেজারেবল না, এই জন্য খুব জাজমেন্টাল এন্ড ইয়েতে। কারণ এক একজনের পয়েন্ট অফ ভিউ থেকে কোনটা ইম্পর্টেন্ট তার কাছে সেটার উপর ডিপেন্ড করে অ্যান্সারটা। ধরে নিই আমরা আপনার এই এক্সাম্পল থেকে ধরে নিই, যদি ওয়ার্ল্ড কাপ জেতাটা একটা ন্যাশনাল প্লেয়ারের জন্য, যেটা একটা নেশনকে বেসিক্যালি রিপ্রেজেন্ট করতেছে যখন খেলতেছে, তাই না? ন্যাশনাল একটা গেমে একটা স্পোর্টে ওয়ার্ল্ড কাপ জেতাটা ইজ এ রিকোয়ারমেন্ট, ইজ দি পারপাস, উইচ ইজ দ্য পারপাস, তাই না? ওয়ার্ল্ড কাপ জেতাটা ইজ দ্য পারপাস। সে যতই ভালো খেলুক, প্রতি ম্যাচে সে 3টা করে গোল দেয়, কিন্তু অপরপক্ষ দেখা যায় 4টা গোল দিয়ে দেয় বলে ম্যাচটা জেতা হয় না। অথবা সে খুব ভালো খেলে, সে খুব ভালো বল বানায় দেয় এবং শর্ট সাংঘাতিক গুলো করে, ইভেনচুয়ালি দেখা যায় গোলটা হয় না কোনো কারণে, বারে লাগে বা এতে। সে খুব ভালো কাটায় সবকিছু করে, কিন্তু যে কারণে ওয়ার্ল্ড কাপটা জেতা হচ্ছে না। কিন্তু ওয়ার্ল্ড কাপটা জেতেই হচ্ছে পারপাস। তাহলে এখানে ইনএফেক্টিভ তার খেলাটা, ইফেক্টিভ হয় নাই, তার ভালো খেলাটাও ইফেক্টিভ হয় নাই, কাজে আসে নাই। আর সে খুব ভালো খেলে, সে একদম মাঠে দাবড়ায় বেড়ায় এবং সবকিছু করে, সে ওয়ার্ল্ড কাপ না জিতলেও সে খুব এফিশিয়েন্ট, 90 মিনিটের প্রত্যেকটা মিনিট খুব কাজে লাগায়, দ্যাট ইজ এফিসিয়েন্সি। সে 90 মিনিটের মধ্যে অ্যাটলিস্ট দেখা যায় 20 বার অ্যাটেম্প্ট নিছে গোল করার। তার মানে সে তার বল তার পায়ে সবচেয়ে বেশি কন্ট্রোলে থাকে এবং সবচেয়ে বেশি ইয়ে থাকে, স্ট্রাইক ভালো করে, দ্যাট ইজ এফিসিয়েন্সি।
বোঝা গেছে? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন অ্যাট্রিবিউট গুলো সম্পর্কে? ওকে, লেটস প্রসিড। কোশ্চেন থাকলে আমাকে বলেন, পিছনে এসেও বলতেন, উত্তর দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেমে যাবো আমরা। তার আগে একটা অর্গানাইজেশন সম্পর্কে একটা ছোট্ট আলোচনা আছে। অর্গানাইজেশন কি জিনিস? হ্যাঁ, অর্গানাইজেশন হচ্ছে গিয়ে বেসিক্যালি, এটা আমি অনেক সময় একটু ইয়ে করে বলে আসছি, সময়ের অভাবে আর ডিটেইলে বলবো না, আমি বলে দিই বা কোশ্চেন গুলো করি না। অর্গানাইজেশন হচ্ছে গিয়ে, যখন আমরা বলি যে অর্গানাইজেশন, অনেকে বলে যে অর্গানাইজেশন ইজ এ কোম্পানি, বা অনেক সময় অর্গানাইজেশন বলতে আমরা বুঝাই যেটা হচ্ছে নন প্রফিট, এটা অর্গানাইজেশন। নন প্রফিট একটা ইনস্টিটিউট, তাটাকে আমরা অর্গানাইজেশন বলবো, বাট কোম্পানিকে আমরা অর্গানাইজেশন বলবো না। এই ধরনের অনেক ট্যাবু, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। অর্গানাইজেশন ইজ নট অ্যাবাউট এ লিগাল এন্টিটি, অর ফর প্রফিট, নট ফর প্রফিট, অথবা ফরমেশন অফ দ্য ইয়েতে। অর্গানাইজেশন ইজ নট অ্যাবাউট দ্যাট। অর্গানাইজেশন হচ্ছে গিয়ে an organized or a controlled or a managed group of people, যাদের একটা পারপাস আছে, শেয়ার্ড পারপাস আছে। অর্গানাইজেশনের কি প্রফিট, একটা শেয়ার্ড পারপাস আছে। এটা এনজিওর একটা ইম্প্যাক্ট, একটা পারপাস। ইম্প্যাক্ট কি জিনিস? যে আমি পভার্টি এলিভিয়েট করব, আমি ফুডের ব্যবস্থা করব, আমি ভ্যাকসিনেশন এনশিওর করব, আমি গর্ভবতী মায়ের ইয়ে চাইল্ড ডেথ, মর্টালিটি কন্ট্রোল করব। জাস্ট কন্ট্রোল বলতে আমি হেল্প করব টু রিডিউস মর্টালিটি কন্ট্রোল। বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে বিভিন্ন হতে পারে। তো এই যে আমার একটা পারপাস আছে, তখন আমি ওইখানে একটা অর্গানাইজ গ্রুপ অফ পিপল এই পারপাসকে কেন্দ্র করে কাজ করতেছি, পভার্টি এলিভিয়েশনের জন্য, ফুড সিকিউরিটির জন্য, হেলথের জন্য, হোয়াট এভার ইট ইস। তখন আমরা যখন একসাথে একটা অবজেক্টিভ নিয়ে অর্গানাইজড ওয়েতে কাজ করছি, কোন একটা কন্ট্রোল ওয়েতে, ম্যানেজড ওয়েতে, দেন ইট ইজ কল্ড অ্যান অর্গানাইজেশন। এটার পারপাসটা ফর প্রফিট হতে পারে, নট ফর। Okay, so it is not only a group of people, it is not only working together, it is not only having a purpose. অনেক সময় বলা হয় যে এরকম যে a group of people with the same purpose. No, আমার বাংলাদেশের খেলা হচ্ছে হিউজ গ্রুপ অফ পিপল, সবাই চাচ্ছে একই পারপাস, বাংলাদেশ জিতুক। ডাজন্ট মেক দেম অ্যান অর্গানাইজেশন, তাই না? এক একদল লোক হঠাৎ করে কারণ বাজারের মধ্যে সিএ ভবনের সামনে দিয়ে হই হই করে দৌড়ে বেড়াচ্ছে, ধর 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 ধর। a group of people with a particular purpose, with a shared purpose, যে একজনকে ধরতে হবে, and working together, কাজও করতেছে, শুধু বসে নাই। That also doesn't make them an organization. কেন? A group of people having a common purpose and working together towards achieving that purpose. একজন পকেট মারকে ধরবে বা একজন ছিনতাইকারীকে ধরবে, a group of people ধর ধর করে দৌড়াচ্ছে, তারা অর্গানাইজেশন না কেন? কোন জিনিসটা মিসিং? কে বলতে পারবে? স্যার তাদের প্লিজ। লিগালিটি নাই। লিগালিটি আমি আগেই না করে দিচ্ছি, লিগাল ইলিগাল বলে কোনো জিনিস নাই, লিগাল স্ট্রাকচার না। এখানে দেখেন তো ডেফিনেশনে আমি প্রথম দিয়ে শুরু করছিলাম কি? তারা অর্গানাইজড বা ম্যানেজড না, দ্যাটস এ মব। তাকে বলে মব, এমওবি, মব। দে আর নট অর্গানাইজড, দে আর নট ম্যানেজড, তাই না? আচ্ছা, আহ, আপনারা আহ, না থাকো, এক্সাম্পলটা আগে ভালো। ওকে, এই যে এক্সাম্পলটা তো বললাম, দে আর মব, এরা হঠাৎ করে জড়ো হয়ে গেছে, একটা পারপাস এগেনস্টে কাজ করতেছে, বাট দে আর নট অর্গানাইজড। এখানে কোনো প্ল্যানিং নাই যে আপনি ডান দিক দিয়ে যান, ওকে অমুকখানে ধরেন, আমি এখানে বাম দিক দিয়ে যাচ্ছি, আপনি পুলিশে খবর দেন, আপনি অমুক করেন। তাদের মধ্যে কাজের ভাগ করে নেয় নাই তারা, তাই না? আপনি আমার কথা ছাড়া এখানে নড়বেন না, কোনোভাবেই তার গায়ে হাত দিবেন না। দের ইজ নাথিং লাইক ইট, কোনো রুল নাই, রেগুলেশন নাই, কোনো কিছু নাই। দ্যাট ডাজন্ট মেক দেম অ্যান অর্গানাইজেশন। অর্গানাইজেশন হওয়ার জন্য কন্ট্রোলড, ম্যানেজড আর অর্গানাইজড হওয়াটা খুব ইম্পর্টেন্ট। লিগাল এন্টিটির ব্যাপারটা যেটা হচ্ছে যে, ইয়েস, আমরা যখন আমাদের প্রচলিত অর্থে অর্গানাইজেশন চিন্তা করি, তখন তার কোনো না কোনো একটা এন্টিটি এক্সিস্টেন্স থাকে। আইদার এটা একটা রেজিস্টার্ড অ্যাসোসিয়েশন, ফর অ্যান অ্যাসোসিয়েশন, ফর অ্যান এনজিও, অথবা একটা কোম্পানি। কোনো না কোনো ভাবে সেটা একটা অর্গানাইজেশন, তার একটা লিগাল ফর্ম থাকে। বাট অর্গানাইজেশনের ডেফিনেশনের জন্য ইট ইজ নট নেসেসারি যেটা একটা একদম একটা ইন্ডিপেন্ডেন্ট লিগাল ফর্ম থাকা লাগবে।
ইন্ডিপেন্ডেন্ট লিগ্যাল ফর্ম। সেটা কিরকম? একটা অর্গানাইজেশন হতে পারে যে আমি একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, গ্লোবাল কোম্পানি, যারা 140টা দেশে শাখা প্রশাখা আছে, শাখা প্রশাখা বলে অপারেশন আছে। দেখবেন এই ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানিতে অনেক সময় বলা হয় যে ইউর আইটি অর্গানাইজেশন, ইউর এইচআর অর্গানাইজেশন। এইচআর অর্গানাইজেশন মানে হচ্ছে গিয়ে বাংলাদেশে যে এইচআর টিমটা, পাকিস্তানে যে এইচআর টিমটা, ইন্ডিয়াতে যে এইচআর টিমটা, শ্রীলঙ্কায় যে এইচআর টিমটা, এদের রিপোর্টিং হচ্ছে গিয়ে সাউথ এশিয়া এইচআর অর্গানাইজেশন, সাউথ এশিয়ার এইচআর হেডের কাছে। সাউথ এশিয়ার এইচআর হেড আবার এশিয়া প্যাসিফিকের এইচআর হেডের কাছে রিপোর্ট করে। এশিয়া অন্যান্য মহাদেশের মতো গ্লোবাল এইচআর হেডের কাছে হয়তো জার্মানিতে রিপোর্ট করে। তাদের একটা অর্গানাইজেশন আছে, বাট এই অর্গানাইজেশনটা ইজ স্প্যানিং মাল্টিপল কান্ট্রি। এই এইচআর অর্গানাইজেশনটা ইজ নট অ্যান ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, ইজ নট অ্যান ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি, বাট ইট ইজ অর্গানাইজড। ইট ইজ অ্যান অর্গানাইজড গ্রুপ অফ পিপল having a common purpose and working together towards achieving that. সেই ক্ষেত্রে লিগাল এন্টিটি না হয়েও, সেপারেট ইন্ডিপেন্ডেন্ট লিগাল এন্টিটি না হয়েও সেটা একটা অর্গানাইজেশন। আপনি যদি আর্মিতে দেখেন, মিলিটারি, বাংলাদেশ মিলিটারিতে, ওখানে কি আছে? ইনফ্যান্ট্রি, ইস্ট বেঙ্গল বলে আর কি, ইনফ্যান্ট্রি কোর আছে, আর্টিলারি কোর আছে, যারা গোলন্দাজ, যারা দূরের দিকে বোমা ফেলে, যারা দূরের দিকে কামান দিয়ে ইয়ে করে, যারা গোলন্দাজ বা আর্টিলারি বলে। ওখানে দেখবেন 6 ফিল্ড আর্টিলারি, 8 ফিল্ড আর্টিলারি ব্যাটালিয়ন আছে। ইনফ্যান্ট্রি যেটা হচ্ছে পদাতিক বাহিনী, যারা মেলে সমর যুদ্ধে সম্মুখ যুদ্ধ করে। ইঞ্জিনিয়ারিং কোর আছে, মেডিকেল কোর আছে, এডুকেশন কোর আছে। এরা কিন্তু প্রত্যেকে আবার এক একটা অর্গানাইজেশন। আর্টিলারি ইজ অ্যান অর্গানাইজেশন, বাট আর্টিলারি তো আলাদা করে কোনো এন্টিটি না। বাংলাদেশ আর্মি ইজ অ্যান এন্টিটি। ওকে, সো অর্গানাইজেশন আমরা নর্মালি যা দেখি, মোস্ট কেসে উই কম্বাইন ইট উইথ লিগাল এন্টিটি, বাট নট নেসেসারিলি অর্গানাইজেশন হতে হলে লিগাল এন্টিটি। Okay, it can be defined otherwise. But the main concept is it has to be a group of people who are organized, managed, having a common purpose, and works together towards achieving that. Clear? Organizational definition? অর্গানাইজেশন বিভিন্ন রকম হতে পারে, ফর প্রফিট হতে পারে, ফর নট ফর প্রফিট হতে পারে, বিজনেস হতে পারে, ইন্ডাস্ট্রি ওয়াইড ডাইভার্টেড হতে পারে। আমরা অনেক সময় বলি যে ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, আমরা অনেক সময় বলি সার্ভিস অর্গানাইজেশন, রিটেল অর্গানাইজেশন, তাই না? এগোরা, স্বপ্ন রিটেল অর্গানাইজেশন, ই কমার্স রিটেল অর্গানাইজেশন, ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, আবুল খায়ের স্টিল মিলস ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন। তো তার ইন্ডাস্ট্রি অনুযায়ী তাকে নাম দিই। বিভিন্ন ভাবে, বিভিন্ন পার্সপেক্টিভে আমরা অর্গানাইজেশনকে ক্যাটাগরাইজ করতে পারি। And যেটা আমি লাস্টে যেটা একটু আগে যেটা বললাম, organizations can also be divisional বা departmental organization, not necessarily an independent entity, এটাও হতে পারে। তো এটা হচ্ছে অর্গানাইজেশন কি জিনিস, এটা ইয়ে করলাম। এবার আমরা একটা ইম্পর্টেন্ট আলোচনা করবো, খুব ইম্পর্টেন্ট, ইনফ্যাক্ট এই সেগমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সেটাতে যাওয়ার আগে লেটস এগেইন ডিসকাস ডিসিশন মেকিং। আমরা একটু ডিসিশন মেকিং কে আবার একটু যাই। তো আমরা একটা বিজনেসে ডিসিশন মেক করি সাধারণত দুই ধরনের। স্যার, একটা কোশ্চেন ছিল। বল। কোনো ফুটবল ক্রিকেট টিমকে কি আমরা অর্গানাইজেশন বলতে পারি? কোনো পলিটিক্যাল টিম? ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করছেন, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। প্রথমত, অর্গানাইজেশন এক সেন্সে বলতে পারি, বাট দ্যাটস এ টেম্পোরারি অর্গানাইজেশন। কোনো টিমকে আমি একটা অর্গানাইজেশন বলতে পারি, সাধারণত বলে না, কেউ বলে না। হ্যাঁ, ফর শিওর কেউ বলে না, বাট বাই ডেফিনেশন এটা একটা অর্গানাইজেশন, বাট দ্যাটস এ টেম্পোরারি অর্গানাইজেশন ডেফিনেশন অনুযায়ী। তো এই মোমেন্টে একটা পারপাস সার্ভ করার জন্য টিমটা ফর্ম করা হয়েছে। এই টিমটা একটা অর্গানাইজড ওয়েতে ইজ ডুইং দ্যাট, দ্যাট মেক্স দেম অ্যান অর্গানাইজেশন, বাট দ্যাটস এ টেম্পোরারি অর্গানাইজেশন। এবং সে কারণ এটা পার্মানেন্ট শেপ না, এই অর্গানাইজেশনটা আসলে এই খেলাটা শেষ হয়ে গেলে দ্যাট দ্যাট অর্গানাইজেশন ডাজন্ট রিমেইন, এরকম একটা ব্যাপার না, তাই না? টিমের কাজটা শুধুমাত্র এই খেলাটা খেলার জন্য। তো ওই সময়টুকুতেই সে তারা অর্গানাইজেশন হিসেবে পারফর্ম করে। বাট যখন তারা বাসায় চলে যায় গেমটা শেষে, বা বাসায় শুধু না, তারা যখন ওই সিজনটা শেষ হয়ে যায় বা এই যে, তখন তারা দে ডু নট রিমেইন অ্যান অর্গানাইজেশন। টিমের ডেফিনেশনটা হয়তো আছে, বাট দে নো লঙ্গার কাইন্ড অফ ওই পারপাসটা সার্ভ করার জন্য আর কাজ করে না। টিম রিফর্ম হয়, রিঅর্গানাইজ হয়।
এক সেন্সে সেটা অর্গানাইজেশন, বাট সাধারণত এটাকে অর্গানাইজেশন সাথে ডিফাইন করে না। বাট বাই ডেফিনেশন কনসেপ্ট এটা অর্গানাইজেশন হতে পারে। পলিটিক্যাল পার্টির কথা বলতেছে, পলিটিক্যাল পার্টি ডেফিনেটলি ইজ অ্যান অর্গানাইজেশন। পলিটিক্যাল পার্টি ইজ ডেফিনেটলি অ্যান অর্গানাইজেশন। যার চেয়ারম্যান আছে, যার অন্যান্য ইয়ে আছে, দ্যাটস ডেফিনেটলি অ্যান অর্গানাইজেশন। ওকে, বাট আমি যদি আবার এগেইন কোন একটা পার্টিকুলার অ্যাসাইনমেন্ট, এই মোমেন্টে কেউ দায়িত্বপ্রাপ্ত হয়ে কোনো কিছু একটা করছে বা একটা টেম্পোরারি একটা অনুষ্ঠান হচ্ছে হয়েছে, সেই ক্ষেত্রে সাধারণত পলিটিক্যাল পার্টি দেখা যাচ্ছে কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে, কনভেনার করা হয়েছে ওই অনুষ্ঠানটার একটা অনুষ্ঠান হবে, একটা কনভেনার করা হয়েছে, কো কনভেনার আছে, অনুষ্ঠানের হচ্ছে কি কনভেনিং সেক্রেটারি আছে, এরকম করে বলা হয়েছে একটা অনুষ্ঠানের জন্য। দ্যাটস এগেইন a temporary organization which is which doesn't actually fall into the category of organization typically. বোঝা গেছে? স্যার, আপনি ফুটবল ক্রিকেট টিমকে টেম্পোরারি অর্গানাইজেশন বললেন, কিন্তু আলটিমেটলি একটা তো গোল থাকে যে আমি ধীরে ধীরে ডেভেলপ করব, একটা খেলায় জিতবো, আরো ভালো খেলবো, পরবর্তীতে আমি আমার মিশন থাকবে যে আমি ওয়ার্ল্ড কাপ জিতবো। হুম। তাহলে এটা টেম্পোরারি অর্গানাইজেশন হলো কিভাবে? আমার মতে তো পার্মানেন্ট হওয়ার কথা। হতে পারে, ডেফিনেটলি। এটা এই যে বললাম, এটা হচ্ছে কি একটু জাজমেন্টাল, হ্যাঁ, কোন পয়েন্ট অফ ভিউ থেকে আপনি দেখছেন তার উপর ডিপেন্ড করে। আমি যে কারণে টেম্পোরারি অর্গানাইজেশন বলতেছি সেটা হচ্ছে যখন আমি বলছি অ্যাজ এ টিম, অ্যাজ দ্য হোল টিম, এই টিমের একটা ক্যাপ্টেন ডিক্লেয়ার করেছি আমি। এই টিমে আমি পার্টিকুলার, সে যদি ক্রিকেট টিম হয় তাহলে তার বোলিং এই স্ট্রেংথে কে কে থাকবে, ব্যাটিং স্ট্রেংথে কে কে থাকবে, তার স্ট্রেংথ কি, ক্যাপ্টেন কে হলে ভালো হয়, এটা ডিসাইড করছি একটা ভাবে। কিন্তু এই জিনিসটাই আমার ন্যাশনাল টিম কিন্তু ন্যাশনাল টিম হিসেবে থাকবে বহু বছরের পর বছর। মানে ন্যাশনাল টিম বলতে এই পার্টিকুলার পার্সন গুলো না, একটা টিম থাকবে আমি জানি। বাট টিমের ক্যাপ্টেনটা কে থাকবে, বোলিং এ কয়জনকে আমি রাখতেছি, এক্স্যাক্টলি কোন কোন পার্সনকে রাখতেছি, এই জিনিসগুলো টেম্পোরারি, এই জিনিসগুলো চেঞ্জ হবে। ওই কনটেক্সটে আই এম সেইং দিস ইজ এ টেম্পোরারি অর্গানাইজেশন, দ্যাট পার্টিকুলার টিম। বোঝা গেছে? স্যার, একটা বিজনেস প্রতিষ্ঠানের তো এমপ্লয়ি চেঞ্জ হয়, চেয়ারম্যান চেঞ্জ জি। হয়, তাহলে তো আমি কোনো ডিফারেন্স পেতে পারতেছি না স্যার। ইউ আর কারেক্ট। আমি বলবো না আপনি বুঝে, এই যে বললাম পার্সপেক্টিভ, আমি হয়তো ওই নজরে দেখেছি যে কারণে হচ্ছে, বা এই জন্য বললাম এই যেগুলোকে সাথে অর্গানাইজেশন হিসেবে যেহেতু সব ডেফিনেশনে পড়ে যাচ্ছে, বাট আমরা কখনো অর্গানাইজেশন বলি না এগুলাকে। সেই কারণে আমাদের অর্গানাইজেশন যখন আমরা বলি, সাধারণত আমরা যেমন ক্রিকেটের ক্ষেত্রে বিসিবি কে অর্গানাইজেশন বলি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, টিমটাকে সাধারণত অর্গানাইজেশন সাধারণত কখনো বলা হয় না। বিসিবিটাকে আমরা অর্গানাইজেশন বলি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেট বোর্ড ইজ অ্যান অর্গানাইজেশন। হ্যাঁ, টেবিল টেনিস ফেডারেশন ইজ অ্যান অর্গানাইজেশন। কিন্তু আমরা টেবিল টেনিস এই মুমেন্টে যে টিমটা খেলতেছে লাস্ট কয়েক বছর ধরে, বা টেবিল টেনিস টিম অ্যাজ অ্যান অর্গানাইজেশন সাধারণত বলি না। দ্যাটস ওয়াই ইটস ভেরি ডিফিকাল্ট, ভেরি ট্রিকি টু পার্টিকুলারলি ডিফাইন দিস এজ অ্যান অর্গানাইজেশন। বুঝছে? বাট আপনার লজিকটা ঠিক, আপনার লজিক আমি ডিনাই করবো না। কারণ অর্গানাইজেশন তো ওরকম যে আমার যখন একটা কোম্পানি আমি করছি, কোম্পানির এমপ্লয়ি আজকে আছে কালকে নাই। বাট সাধারণত যেটা হয় যে অর্গানাইজেশনের রোল গুলা, মানে ইটস নট দ্য পার্সন, ইটস মোর দ্য রোলস আর কাইন্ড অফ পার্মানেন্ট। হ্যাঁ, বাট পার্মানেন্ট বলতেও একটা অর্গানাইজেশন, একটা কোম্পানিতে সাধারণত দেখা যায় একজন 4 বছর 5 বছর কাজ করে, 20 বছর কাজ করে। তো এটা আসলে এরকম ডিফাইন্ড এনে, বা একটা টিমে এভরি 2 ইয়ার্স, বা একটা কমিটিতে যখন আমরা একটা কমিটি করি, নিয়মই হচ্ছে কি আমরা প্রতি 2 বছরে রিএলেক্ট করব। তখন দেখা যায় এটার পার্মানেন্সি আসলে ওরকম করে থাকে না। ওই পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যদি চিন্তা করেন তখন বলতে পারেন টেম্পোরারি, ওই পার্টিকুলার সেগমেন্টে। বোঝা গেছে? ওকে স্যার, থ্যাংক ইউ। বাট একটা কোম্পানিতে আপনি এরকম করেন না সাধারণত, আমি যে 2 বছর পর পর বা প্রতি বছর এদের সমস্ত এমপ্লয়িকে আমি অ্যাপয়েন্ট করবো, সাধারণত আমরা করি না। ওকে, ওকে। মানে ওখানে এমন কখনো হয় না যে এমডি থেকে শুরু করে হাজার পর্যন্ত, মানে একদম ইয়ে পর্যন্ত, ক্লিনার পর্যন্ত সবাই নেক্সট বছর চেঞ্জ হয়ে যাবে। এটা হয় কখন, যখন আমরা প্রজেক্ট অর্গানাইজ করি, তখন একটা পার্টিকুলার টাইম দেওয়া হয়। এছাড়া সাধারণত হয়, এই জন্য ওগুলো মোর পার্মানেন্ট। ওকে। তো যেটা আমরা আলোচনা করছিলাম যে তাহলে ডিভিশনাল ডিপার্টমেন্টাল অর্গানাইজেশন হতে পারে। সরি, আমরা ডিসিশন মেকিং চলে গেছিলাম। ডিসিশন মেকিং, আপনারা দেখেন আমি 2 রকমের ডিসিশন মেকিং এর এক্সাম্পল দিই। হ্যাঁ, একটা ডিসিশন মেকিং, একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। যেমন ধরেন আমার ইনভেন্টরি, ইনভেন্টরিতে অনেক রকমের জিনিস আছে স্টকে। এইগুলোকে আমরা বলি হচ্ছে এসকেইউ, স্টক কিপিং ইউনিট। প্রত্যেকটা ইউনিকলি আইডেন্টিফায়াবল প্রোডাক্টকে আমরা সাথে কি বলি, এসকেইউ, স্টক কিপিং ইউনিট। এরকম এসকেইউ অনেক, ধরেন 22,000 এসকেইউ আছে বা 20,000 এসকেইউ আছে আমার স্টকে।
আমার যে ওয়্যার হাউস। এখন আমি পারচেজ অর্ডার দিব কোন কোন আইটেমের, এটা কিসের উপর ডিপেন্ড করবে? ইনফরমেশনের উপর ডিপেন্ড করবে। সেই ইনফরমেশন হচ্ছে গিয়ে আমার স্টকে কোন কোন প্রোডাক্ট কমে গেছে, একদম ব্যালেন্স নাই, সেটা আমার রিঅর্ডার করতে হবে। এবং এই রিঅর্ডারিংটা আমি হয়তো প্রতিদিনই করি। প্রতিদিনই আমি ইনভেন্টরি ম্যানেজার, স্টক ম্যানেজার, আমি ধরেন প্রতিদিনই এসে চেক করি যে ওকে, কোন প্রোডাক্ট কতটুকু স্টকে আছে, কোনটার প্রোডাক্টের স্টক শেষ হয়ে গেছে কিন্তু আমার ডিমান্ড আছে, অর্ডার আসে, সুতরাং ওটা আমার রিঅর্ডার করতে হবে। এটা একটা ডিসিশন মেকিং। এখন এই ডিসিশন মেকিংটার জন্য আমি সাধারণত কি করব, প্রতিদিন একই ধরনের একটা ইনফরমেশন নেব। ওকে, আমার সব কয়টা আইটেমের একটা লিস্ট থাকবে, প্রত্যেকটা ব্যালেন্স থাকবে লেজারের মতো। লেজারে আমি দেখবো যে লেজারে কোন ব্যালেন্স গুলা একটা মিনিমাম বেস কোয়ান্টিটি বলে MBQ, মিনিমাম বেস কোয়ান্টিটির নিচে নেমে গেছে। দ্যাট ইজ হোয়াট আই এম লুকিং ফর ইন দ্য ইনফরমেশন আই হ্যাভ। যখন আমি ইনফরমেশনটা পাচ্ছি যে এই 17টা প্রোডাক্ট মিনিমাম বেস কোয়ান্টিটির নিচে নেমে গেছে বা টাচ করে গেছে, তখন আমি কি করব, ঠিক এই 17টাই আমি সাপ্লায়ারের কাছে রিঅর্ডার করে দেবো। যেটার যে সাপ্লায়ার, যেটার যে লিড টাইম, সেটা ধরে আমি একটা রিঅর্ডার করে দেবো। আমি সিম্পলিফাইড পিকচার বলতেছি, তারও কমপ্লেক্স পিকচার হয় ইন রিয়েল লাইফ, বাট সিম্পলিফাইড ভাবে চিন্তা করলে আমি 17টা প্রোডাক্ট রিঅর্ডার করে দেবো। তো রিঅর্ডার যে করছি, আমি একটা ডিসিশন মেক করছি। আমি যে এটাকে অর্ডার করব বা করবো না, ইট ইজ এ ডিসিশন। বাট ডিসিশনটা আমি নিচ্ছি একটা ফিক্স টাইপের ইনপুটের উপরে বেস করে, একটা ফিক্স টাইপের ডিসিশন দিচ্ছি। হয়তো ভিতরে ভেরিয়েবল হচ্ছে গিয়ে আজকে আমি এই 17টা প্রোডাক্ট দিচ্ছি, অন্যদিন অন্য 23টা প্রোডাক্ট দিলাম, সেই আইটেমটা হতে ভেরি করছে, বাট ডিসিশনের নেচারটা, যে আমি ইনপুট কি নিব, কি ধরনের প্রসেসিং করব, কি ধরনের আউটপুট দিব, ডিসিশনের আউটপুটটা কি হবে, এইটার স্ট্রাকচারটা, নেচারটা, ফরম্যাটটা একই রকম। প্রতিদিনও যদি আমি দিই, নেচার অফ দ্য ডিসিশন একই রকম। আমার কখনো এরকম হবে না যে আমি রিঅর্ডার করার জন্য আমি আমার প্রোডাক্টের দিকে না তাকায় মার্কেট প্রাইসের দিকে তাকাবো, কোন প্রোডাক্টের প্রাইস কমছে, কোন প্রোডাক্টের প্রাইস বাড়ছে, সেটা অ্যানালাইসিস করে আজকে আমি রিঅর্ডার করব। কিংবা আমি প্রতিদিন স্টক দেখে করি, আজকে আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আজকে আমি স্টক দেখে করব না, আজকে রিঅর্ডার করব হচ্ছে গিয়ে যেই প্রোডাক্ট গুলার নাম A দিয়ে শুরু হয়েছে সেগুলো রিঅর্ডার করব। সুতরাং যে কোন কোন প্রোডাক্টের নাম A দিয়ে শুরু হয়েছে, আই ডোন্ট ডু দ্যাট, তাই না? আমি প্রতিদিনের মতো ওই স্টকের ব্যালেন্সই দেখবো, এইটা MBQর নিচে নেমে গেছে মিনিমাম বেস কোয়ান্টিটি, সেইটাই আমি অর্ডার করবো। এইটাই হচ্ছে একটা রুটিন কাজ আমার, বাট ডিসিশন মেকিং। এই ধরনের ডিসিশন মেকিং কে আমরা বলবো হচ্ছে প্রোগ্রামড ডিসিশন মেকিং। প্রোগ্রামড ডিসিশন মেকিং অর্থাৎ এই ডিসিশন মেকিং প্রসেসটা একটা প্রোগ্রামের মতো, যে আমি কি ইনপুট নিব, কিভাবে সাজাবো, কিভাবে প্রসেস করবো, কি ডিসিশন নিব, কি ধরনের ডিসিশন নিব। তো এই জিনিসটা প্রোগ্রাম করা। মাঝখানে ভেরিয়েবলস আছে, যে আজকে 17টা প্রোডাক্ট, কালকে 23টা প্রোডাক্ট, অন্যদিন অন্য 6টা প্রোডাক্ট, আরেকদিন আরেকটা 70টা প্রোডাক্ট, বাট প্রসেসটা একই, ডিসিশন মেকিং। এই ধরনের ডিসিশন মেকিং কে আমরা বলি রুটিন ডিসিশন মেকিং, অথবা প্রোগ্রামড ডিসিশন মেকিং, অথবা স্ট্রাকচার ডিসিশন মেকিং। সাধারণত আমরা আমাদের একাডেমিক কারণে এই বইয়ে যেভাবে লেখা আছে সেটা হচ্ছে প্রোগ্রাম ডিসিশন। ওকে, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ প্রোগ্রাম ডিসিশন। এরকম অনেক এক্সাম্পল থাকে, যে আমার সে কালেকশনে বেরোবে, সেলস টিমকে আমি প্রত্যেক সপ্তাহে টাকা কালেকশনের জন্য প্রেশার দিই, যে বাকি যেগুলো আছে কালেক্ট করার জন্য, কারণ ওরা বাকিতে সেল করে আসে। তো আমি কি করি, ডেটার্স, ওকে ডেটার্স এর লিস্টের মধ্যে কার কার কোন কোন ডেটার্স এর এজিং হয়ে যাচ্ছে, 30 ডে অ্যাবাভ হয়ে যাচ্ছে, 60 ডেজ অ্যাবাভ হচ্ছে, এগুলোকে লিস্ট করি। করে আমি সেলস পার্সন কার কার এই অ্যাকাউন্ট এটা এই এই সপ্তাহে এত পার্সেন্ট টাকা সে রিকালেক্ট করতে হবে, টার্গেট দিই। তার মানে আমি একটা অর্ডার দিচ্ছি, একটা ডিসিশন দিচ্ছি, কিসের উপরে বেস করে, ডেটার্স এর ব্যালেন্স গুলো দেখে। দিস ইজ এগেইন এ রুটিন ডিসিশন আর প্রোগ্রাম ডিসিশন, রাইট? তো এরকম প্রচুর প্রোগ্রাম ডিসিশন আমরা অর্গানাইজেশনে নিই। এবার তাহলে নন প্রোগ্রাম ডিসিশন কি, কি ধরনের হতে পারে? কারো কোনো থটস, কোনো আইডিয়া, একটা নন প্রোগ্রাম ডিসিশন কি ধরনের হতে পারে?
আমরা তো প্রোগ্রাম ডিসিশন বললাম, যেখানে হচ্ছে কি ফিক্সড ইনপুট, ফিক্সড টাইপের আউটপুট ডিসিশন মেকিং। তাহলে নন প্রোগ্রাম নিশ্চয়ই ফিক্স না। কি ধরনের হতে পারে? অ্যাডহক। কি ধরনের হতে পারে? আমরা বিজনেসে তো অনেক রকম ডিসিশন নিই, যে কোনো একটা চিন্তা করেন তো কি রকমের একটা ডিসিশন হতে পারে যেটা রুটিন না? স্যার যেমন আমার স্টোরের সবগুলো ইনভেন্টরি চুরি হয়ে গেছে। আমি এতগুলা এতগুলা ইনভেন্টরি একসাথে কোনো সময় কিনি নাই, কিন্তু এবার আমাকে কিনতে হবে। ওয়ান্ডারফুল। ইয়েস, দিস ক্যান বি অ্যান এক্সাম্পল। কারণ এই সময় আমি পুরা ডিসিশন মেকিং এর জন্য যে ইনফরমেশন বানাবো, এই ইনফরমেশন বানানোর প্রক্রিয়াটা ইজ নট এ রুটিন থিং অ্যান্ড নট এ রেগুলার প্রসেস। এইবার আমি হয়তো একদম দেখবো যে আমার নেক্সট 1 মাসের কি কি জিনিস ইমিডিয়েটলি সাপ্লাই দেওয়া লাগবে, কি কি ধরনের অর্ডার লাগে, কোনটা ফাস্ট মুভিং প্রোডাক্ট, কোনটা স্লো মুভিং প্রোডাক্ট, সে অনুযায়ী আমি প্রায়োরিটাইজ করবো। কারণ আমার ইনভেন্টরি ফাঁকা হয়ে গেছে, তো আমি একবারে সব হয়তো কিনতে পারবো না, আমার টাকা কুলাবে না। তো আমাকে কি করতে হবে? প্রায়োরিটাইজ করতে হবে। আমার 20,000 প্রোডাক্টের মধ্যে হয়তো আমার 1,500 প্রোডাক্ট আছে যেটা ফাস্ট মুভিং, প্রতিদিন লাগে, সেই 1,500 প্রোডাক্টকে আমি আগে আনবো। তাহলে আমাকে ওটা সিলেক্ট করতে হবে। এইবার আমি যে অ্যানালাইসিসটা করতেছি, আমার ডিসিশন মেকিং এর জন্য যে ইনফরমেশন প্রিপেয়ার করছি, এই ইনফরমেশনটা ইজ নট এ রুটিন মেকানিজম। তাই না? আমি টাকার সংস্থান দেখছি, আমার প্রায়োরিটি আইটেম গুলা বাছাই করতেছি, দেন ওইটার অর্ডার গুলা প্লেস করতেছি। তো দ্যাটস এ নন প্রোগ্রামড ডিসিশন। ভেরি গুড, ফ্যান্টাস্টিক এক্সাম্পল। সাধারণত নন প্রোগ্রাম ডিসিশন মেকিং আমরা দেখি হচ্ছে কোথাও আমরা, আরো যদি দেখি, কোথাও আমরা ক্যাপাসিটি প্ল্যানিং করছি, কোথাও আমরা মার্কেট অ্যানালাইসিস করছি। আচ্ছা, আমার এই প্রোডাক্টটা নর্থ বেঙ্গলে খুব ভালো চলে, সাউথের দিকে কি চলবে কিনা, দক্ষিণবঙ্গে চলবে কিনা? আচ্ছা, দক্ষিণবঙ্গে কম্পিটিশন কারা কারা আছে, আচ্ছা এরকম মার্কেট কত সাইজের আছে, এই প্রোডাক্ট যদি আমি দক্ষিণবঙ্গে পৌঁছাতে চাই তাহলে আমার কস্ট কিরকম পড়বে, সেলিং প্রাইস তো এটা ফিক্স থাকবে, তাহলে কি আমি প্রফিট করতে পারবো? ডাজ ইট মেক সেন্স টু এক্সটেন্ড দ্য মার্কেট টু সাউথ অফ দ্য কান্ট্রি? It's a decision which we do not take every month, every week, or every day. And this decision depends on a lot of data analysis. যে ডেটা অ্যানালাইসিস ইজ নট আ রুটিন জব। এটাকে আমার এই পারপাসের উপরে বেস করে পার্টিকুলার টাইপের ডেটা দিয়ে আমি ইনফরমেশন বানায় ডিসিশন নিচ্ছি। দ্যাটস অ্যান এক্সাম্পল অফ নন প্রোগ্রাম ডিসিশন। ওকে, তাহলে প্রোগ্রাম ডিসিশন মেকিং এর নন প্রোগ্রাম ডিসিশন মেকিং দুটো বোঝা গেছে, দুইটা ডিসিশন মেকিং এর টাইপ দুটো। ইয়েস স্যার। আরে বেলুন কেন আসে আমি বুঝি না। তো দুইটা ডিসিশন মেকিং এর টাইপ বুঝলাম আমরা। এইবার আমরা যখন এই যে প্রোগ্রাম ডিসিশন নেই, তখন যে সিস্টেমটাকে ইউজ করি ডিসিশন মেকিং এর জন্য, ইনফরমেশনের জন্য, সেই সিস্টেমকে আমরা বলি হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এমআইএস। দেখবেন আপনারা খুব কমনলি শুনে আছেন যে ডেটরস এমআইএস, ইনভেন্টরি এমআইএস, অ্যাকাউন্টস এর এমআইএস রিপোর্ট। শুনি না আমরা সেলস এমআইএস? সেই এমআইএস রিপোর্ট গুলাতে কি হয়? আমাদের একটা ফিক্সড ফরম্যাটের রিপোর্ট, যেটা একটা ফিক্সড ফ্রিকোয়েন্সিতে ম্যানেজমেন্টের কাছে যায় ফর সার্টেন ডিসিশন মেকিং, ফর সার্টেন ইনফরমেশন। এখন এমআইএস রিপোর্টে আপনি এই সপ্তাহে আমি ডেটার্স এমআইএস দিলাম 4 কলামে, পরের সপ্তাহে আমি দিলাম এবার অ্যালফাবেটিক্যালি সর্ট করে 5 কলামে দিলাম, ম্যানেজমেন্ট খুশি হবে? এমডির কাছে সাবমিট করলেন যে এবার আমি 4 কলামে একটা ফরম্যাটে দিলাম, যেখানে আমার প্রোডাক্ট বাই প্রোডাক্ট সাজানো আছে, যে এই প্রোডাক্টের জন্য ডেটার্স এরকম, এই প্রোডাক্ট বা এলাকা অনুযায়ী সাজানো আছে। ঢাকা, ঢাকা সাউথ, ঢাকা নর্থ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, এলাকা অনুযায়ী আমার কাস্টমার গুলাকে ভাগ করে কার কাছে কত পাওনা ডিটেলস সাজানো আছে। এটা এমআইএস। সবসময় এভাবে দিই, সবসময় এভাবে দিই। হঠাৎ করে মনে হলো আচ্ছা এই সপ্তাহে এটা বোরিং লাগতেছে, এভাবে না দিয়ে আমার এমডি কে আমি এবার এলাকা অনুযায়ী না দিয়ে কাস্টমারের নাম অ্যালফাবেট ওয়াইজ সাজায় দিয়ে দিই। ডু ইউ থিঙ্ক ইউর এমডি উইল বি হ্যাপি? হি অর শি উইল নট প্রবাবলি। কারণ সে ওই এলাকা অনুযায়ী ডিটেলসটা দেখে, যাতে এলাকার যে এরিয়া ম্যানেজার আছে বা কার দায়িত্বে কোনটা আছে তাকে যাতে চাপ দিতে পারে, তাকে যাতে জানতে পারে কি ব্যাপার, তোমার ডিটেলস এর পরিমাণ বেড়ে যাচ্ছে কেন, তোমার আউটস্ট্যান্ডিং এর পরিমাণ বেড়ে যাচ্ছে কেন। এখন আমি যদি অ্যালফাবেটিক্যালি তাকে সাজায় দিই, তার খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ তার পারপাসটা সলভ হবে না। কারণ সে একই ধরনের রুটিন ডিসিশন নিত যে কাকে প্রেসারটা দিবে, কাকে ঝাড়িটা দিবে।
এই ডিসিশনটা নিতে একটা রুটিন ইনফরমেশন ফরম্যাটের উপরে। এখন আমি যদি ওইটাকে চেঞ্জ করে পরের দিন অন্যরকম ফরম্যাটে তাকে ইনপুট দিই, তাহলে তার জন্য এটা একটা প্রবলেম তৈরি হবে। তার মানে এমআইএস ইজ অলওয়েজ স্ট্যান্ডার্ডাইজড। কালে ভদ্রে চেঞ্জ হয় এবং একবার চেঞ্জ হলে অনেক লম্বা সময় থাকে। এমআইএস এর প্রতিদিন আমরা ইনপুট ফরম্যাট, ডেটা ফরম্যাট চেঞ্জ করি না। যদি কোনোটা 4 কলামের ডেটা ফরম্যাট থাকে, 4 কলামে সারা জীবন থাকে, মানে কয়েক বছর থাকে, যতদিন পর্যন্ত কোনো সিগনিফিকেন্ট রিজন এটা চেঞ্জ না করা হচ্ছে। তো আমি যেই এমআইএস নিয়ে কাজ করি সেই এমআইএস একটা ফিক্সড ফর্মুলা থাকে। এই যে রুটিন ডিসিশন মেকিং যে সিস্টেমের উপরে বেস করে করি, সেই সিস্টেমকে আমরা বলি এমআইএস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। অন দা আদার হ্যান্ড, নন প্রোগ্রাম ডিসিশন মেকিং যখন আমরা করি, এই নন প্রোগ্রাম ডিসিশন মেকিং যে সিস্টেমের উপরে বেস করে করি, সেটাকে আমরা বলেছি ডিএসএস, ডিসিশন সাপোর্ট সিস্টেম। সেই সিস্টেমের মাহাত্ম কি? সেই সিস্টেমের মাহাত্ম হচ্ছে গিয়ে, আমি যেই ধরনের ডিসিশন এখন নিব, সেই ধরনের ডিসিশন নেওয়ার জন্য আমি আমার ইনপুট ডেটা কি রকমের লাগবে, সেটা আমি এখন ডিসিশন নিব, এবং সেইটার ফরম্যাট, সেইটাকে আমি এখন সাজাবো, সেটাকে আমি অ্যাকর্ডিংলি সাজাবো। হ্যাঁ, যে আমার কি ধরনের ডিসিশন নেওয়ার জন্য কি ধরনের ইনপুট লাগবে, সেটা আমি এখন সাজাবো। এবং কিভাবে আমি অ্যানালাইসিস করব, সেটাও আমি এখন সাজাবো। এটাকে বলে মডেলিং, ডিসিশন মডেলিং। কিভাবে আমি এখন ডিসিশন নেব। যেমন আমি যে মার্কেট অ্যানালাইসিস এর কথা বললাম, যে আমার নর্থ বেঙ্গলে একটা প্রোডাক্ট চলে, আমি এটা সাউথে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে, দক্ষিণবঙ্গে আমি চালাতে পারবো কিনা, সেটা আমি অ্যানালাইসিস করবো। তাহলে আমি এখন কি কি জিনিস চেঞ্জ করবো। আমার এখন হয়তো লাগবে এরকম ইনফরমেশন, যে এটার জন্য কি কি লাগবে। আমি প্রথমে চিন্তা করবো যে আমার ইনফরমেশন লাগবে হচ্ছে গিয়ে, আচ্ছা, সাউথের সাথে আমার কম্পিটিশন প্রোডাক্ট কারা, ব্র্যান্ড এ বি সি ডি, তাদের ভলিউম আপলিফট কিরকম, এরকম এরকম ভলিউম। তারা কি রিটেইলার দিয়ে বেচে, মানে নিজেরা দোকান খুলে বেচে, নাকি ডিলার নিয়োগ করে বেচে, যে সে ডিলার রিটেইলারদের সাথে সম্পর্ক ইয়ে করে। তাদের সাধারণত তারা বাসায় পৌঁছায় দেয়, না তাদের আউটলেটে এসে কাস্টমার কেনে, তাদের কোনটা রেশিও কত। এই যে বিভিন্ন রকমের ডেটা, আমার এই ডিসিশনটা নেওয়ার জন্য কি কি ধরনের ডেটা লাগবে, এবং সেই ডেটাগুলোকে আমি কিভাবে সাজাবো, ক্যালকুলেশন করবো কিভাবে, তাদের ওয়েটেজ কিভাবে দিব, এই ডিসিশন গুলো সব এখন আমি তৈরি করে অ্যানালাইসিসটা করতেছি। করে দেন আমি ওটাকে দেখে একটা ডিসিশন নিব যে এইটা আমার জন্য সবচেয়ে এফিসিয়েন্ট হবে, এইটা আমার জন্য ইফেক্টিভ। তো দ্যাট উইল বি দ্য বেস্ট অল্টারনেটিভ দ্যাট উই সিলেক্ট, দ্যাট ইজ ডিসিশন। তো এই যে প্রসেসটা করি, এইটা যে সিস্টেমে, যে ফ্লেক্সিবল সিস্টেমে আমরা করি, সেই সিস্টেমটাকে আমরা বলি ডিসিশন সাপোর্ট সিস্টেম। এখন আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি বা বলি এভাবে, যে মোটামুটি আমরা ক্লাসে এখন যে কজন উপস্থিত আছি, আমার ধারণা আমরা সবাই কম বেশি একটা খুব ভালো ডিএসএস সফটওয়্যার ইউজ করেছি, ডিএসএস অ্যাপ্লিকেশন ইউজ করেছি। হোয়াট উড বি দ্যাট সফটওয়্যার? বলেন তো, আপনারা ইউজ করেছেন ডিসিশন সাপোর্ট সিস্টেম ডিসিশন মেকিং এর জন্য, আমি যেরকম প্রপার্টি বললাম, নন প্রোগ্রাম ডিসিশন মেকিং এর জন্য। এনি আইডিয়া? আপনারা কি কি সফটওয়্যার ইউজ করছেন লাইফে? বলেন দেখি, কেউ একজন। গোলাম রব্বানী, শহীদুল ইসলাম, আবু বকর, তাউর রহমান, কেউ একজন বলেন। স্যার, অ্যাকাউন্টিং এর এসএপি ইউজ করেছি স্যার। ওকে, গ্রেট। টালি, ত্রয়ী এবং কুইক বুক, এগুলো স্যার। মোবাইলে অ্যাপ ইউজ করেছেন না বিভিন্ন? হ্যাঁ স্যার, গেমও যদি মোবাইলে তো খেলে থাকেন, সেটাও একটা অ্যাপ্লিকেশন। হ্যাঁ, গেম যদি ইউজ করেন, সেটাও একটা সফটওয়্যার। আর কি সফটওয়্যার ইউজ করেছেন গেম টেম ছাড়া, আর ত্রয়ী টালি ছাড়া? স্যার অ্যাপ্লিকেশন এই যে লেখা? এখন এখন স্যার যে জুম অ্যাপসটা ইউজ করতেছি স্যার। ভেরি গুড, এটাও একটা অ্যাপ্লিকেশন, এটাও একটা সফটওয়্যার। চিঠিপত্র লেখা হয়েছে, হ্যাঁ স্যার। তাহলে ওখানে কি ইউজ করেছিলেন?
স্যার এটা মানে কি ইমেইলের কথা বলতেছেন স্যার? ইমেল তো ধরেন ইমেল সফটওয়্যার ইউজ করেছেন বা জিমেল ইউজ করেছেন, বাট কোন একটা অ্যাপ্লিকেশন লিখেছেন, রিপোর্ট লিখেছেন। আচ্ছা, রিপোর্ট লিখেছি স্যার আপনার ইয়েতে, স্যার ওয়ার্ডে লিখি না স্যার, হুম মাইক্রোসফট। হুম, মাইক্রোসফট ওয়ার্ড, ওটাও তো সফটওয়্যার, তাই না? জি স্যার। ওকে, তাহলে ডিসিশন মেকিং এর জন্য কি সফটওয়্যার ইউজ করেছেন, কখনো ইউজ করেছেন কিনা? অ্যাকাউন্টিং ছাড়া, এসএপি ছাড়া। এক্সেল ইউজ করছেন? হ্যাঁ স্যার, এক্সেল তো ইউজ করি। আমি একটু আগে যত গল্প বলছি, যে অ্যানালাইসিস এর কথা, ওই অ্যানালাইসিসটা কি এক্সেল দিয়ে করা যায়? হ্যাঁ করা যায় স্যার, পাওয়ার বিআই দিয়েও করা যায় স্যার। এক্স্যাক্টলি, পাওয়ার বিআই তো কঠিন নাম বলে ফেললেন, ওইটা হচ্ছে গিয়ে ট্রু ডিসিশন সাপোর্ট সিস্টেম। বাট এক্সেল ইজ আ সবচেয়ে কমনলি ইউজড ডিসিশন সাপোর্ট সিস্টেম, যেখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী পারপাসকে কেন্দ্র করে ডেটা সাজিয়ে নিতে পারি। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা মডেলিং করে কিভাবে আমরা ইনফরমেশনটা বানাবো, সেই ফর্মুলাটা সেট করতে পারি। এবং তারপরে আউটপুটটা কিভাবে হলে আমি ডিসিশন নিতে পারবো সেটা তৈরি করি, করি না আমরা? দ্যাটস এ ডিসিশন সাপোর্ট সিস্টেম। বাট আপনি পরে যে নামটা বললেন পাওয়ার বিআই, বা এই ধরনের যে সফটওয়্যার গুলো আছে, বিআই সফটওয়্যার বলি আমরা, বিজনেস ইন্টেলিজেন্স সফটওয়্যার, দ্যাটস আ মোর অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল অফ ডিসিশন সাপোর্ট সিস্টেম, মোর ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ডিসিশন সাপোর্ট সিস্টেম। এক্সেলে আমরা সাধারণত একটা লিমিট পর্যন্ত কনভিনিয়েন্টলি ডিসিশন নিতে পারি, অ্যাডহক ডিসিশন অ্যানালাইসিস করতে পারি। আমি অ্যানালাইসিস করতে পারি যে আমার 20টা রুম আছে, 20টা রুমকে আমি বেস্ট ইউটিলাইজ কিভাবে করে করতে পারি, রোস্টার কিভাবে করে করতে পারি, অনেক রকম অ্যানালাইসিস করতে পারি, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করতে পারি, যারা ফ্লেক্সিবল। বাট যদি সেই ডেটা যদি হয়ে যায় লক্ষ লক্ষ ডেটা, সেই ডেটা হয়ে যায় একদম এত বড় মডেল তৈরি করতে হবে যেখানে আবার এক্সেল দিয়ে কুলাবে না, তখন আমরা সাধারণত পাওয়ার বিআই, পেন্টাহো, তারপর হচ্ছে গিয়ে বিজনেস অবজেক্ট, হাইপেরিয়ন, কগনোস, বিভিন্ন সফটওয়্যার আছে, বিআই সফটওয়্যার, বিজনেস ইন্টেলিজেন্স সফটওয়্যার, ওকে, সেগুলো আমরা ইউজ করি। ওকে, এখন ওই ডিসিশন বিজনেস ইন্টেলিজেন্স সফটওয়্যার, যে সফটওয়্যার গুলো এক্সেল এর বাইরে আমরা কখন যাই সেটা আমি এখন আলোচনা করি। এক্সেলে বা যে কোনো জায়গায় আমরা যখন ডেটা রিপ্রেজেন্ট করি, তখন আমরা ডেটাকে কয়টা ডাইমেনশনে দেখতে পারি? আচ্ছা, প্রথমত এটা বোঝা গেছে কিনা সবার যে ডিসিশন সাপোর্ট সিস্টেম যে এক্সেলে, যে কেন আমি বললাম ডিসিশন সাপোর্ট সিস্টেম, এবং ডিসিশন সাপোর্ট সিস্টেম আমরা কিভাবে ডিসিশন সাপোর্ট করি, যে ফ্লেক্সিবল ইনপুট, মডেলিং, আউটপুট, এটুকু বোঝা গেছে কিনা, এটুকু? কারো কোনো কনফিউশন? স্যার বুঝা গেছে স্যার। এবার আসি, আমরা কেন এক্সেল এর মতো এত সুন্দর এত সহজ একটা সফটওয়্যার বাদ দিয়ে মাঝে মাঝে পাওয়ার বিআই, কগনোজ, এই যে আমি যে সফটওয়্যার গুলোর কথা আমরা বললাম, হাইপেরিয়ন, বিজনেস অবজেক্ট, এরকম অনেক সফটওয়্যার আছে, হ্যাঁ, মেটাবেস, এই ধরনের সফটওয়্যার গুলোতে কেন যাই? কারণ এক্সেলের কিছু লিমিটেশন আছে। একটা লিমিটেশন হচ্ছে কি পরিমাণ ডেটা ও এফিসিয়েন্টলি হ্যান্ডেল করতে পারবে, ওটার লিমিট আছে, কতগুলো রো পর্যন্ত ক্রিয়েট করতে পারবো। তো সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে গিয়ে আমাদের ডেটা রিপ্রেজেন্টেশন লিমিটেশন, যেটা হচ্ছে এক্সেলে, বা আমি একটা টেবিল করলাম, ডেটা রিপ্রেজেন্ট করার জন্য সাধারণত আমরা টেবিল করি, তাই না? এটা টেবুলার ফরম্যাটে থাকে ডেটা, ওখানে আমরা কয়টা ডাইমেনশন রাখতে পারি? ডাইমেনশন মানে আমি যদি এরকম একটা ডেটা যদি আমি অ্যানালাইসিস করতে চাই, আমি অ্যানালাইসিস করতে চাই বাই ইয়ার, বছর অনুযায়ী, আমার কাছে 20 বছরের ডেটা আছে, তো 1991 থেকে 2020 পর্যন্ত, সরি, 2001 থেকে 2020 পর্যন্ত 20 বছরের ডেটা আছে। 20 বছরের ডেটা আমি তাহলে 2001, 2002, 2003 এভাবে করে ডেটা রাখতে চাই, প্রতি বছরের ডেটা, সেলস ডেটা। সেটাকে আমি আবার ভাগ করতে চাই বাই ডিস্ট্রিক্ট। তাহলে আমি কি করব? রোতে হয়তো আমি ইয়ার গুলা রাখলাম রোতে, কলামে কি রাখবো? ডিস্ট্রিক্ট। কয়টা ডাইমেনশন হলো? দুইটা ডাইমেনশন হলো, একটা হচ্ছে কি ইয়ার, আর একটা হচ্ছে ডিস্ট্রিক্ট। কিন্তু আমার এটা দিয়ে হবে না, আমার এখন দরকার ডিস্ট্রিক্টের ভিতরে বাই প্রোডাক্ট, তার মানে ইয়ার, ডিস্ট্রিক্ট, প্রোডাক্ট।
তিনটা ডাইমেনশন। এখন আমি যদি আপনাকে ওয়ার্ডে একটা টেবিল করে এই ডেটাটা সাজাইতে বলি, বা এক্সেলে যদি আমাকে সাজাই দিতে বলি, হাউ উড ইউ ডু ইট ইন আ সিঙ্গেল টেবিল? আমি যদি আপনার কাছে এখন ইনফরমেশন চাই যে একটা টেবিলে সাজায় দেন, যাতে আমি একবারে পিন পয়েন্ট করতে পারি যে বগুড়া জেলায় প্রোডাক্ট সি 2015 সালে কত সেল হয়েছিল, সেটা আপনি একটা টেবিল দিয়ে করাটা সম্ভব হবে। কারণ একটা টেবিল মানে আমরা যে ওয়েতে ডেটাকে দেখি, এটা 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল না। আমি যদি ওর বাইরেও প্রয়োজন আমার যে বগুড়ায় 2015 সালে প্রোডাক্ট সি আমার ডিলারের থ্রু দিয়ে হয়েছিল, আর রিটেলারের থ্রু দিয়ে কত, রিটেল চেনের থ্রু দিয়ে কত হয়েছিল, অ্যাডভান্স পেমেন্টে কত সেল হয়েছিল, বাকিতে কত সেল হয়েছিল। আমি যদি এরকম পর্যায়ে যদি ডিভিশন করতে যাই, ডেটাকে যদি রাখতে চাই কোথাও, দ্যাটস এ মাল্টি ডাইমেনশনাল ডেটা মডেল, যেটা এক্সেলে আমি পারবো না। তখন আসে হচ্ছে কি এই ধরনের সফটওয়্যার গুলা, বিআই সফটওয়্যার গুলা, এই যে সফটওয়্যার গুলা, পাওয়ার বিআই এর কথা বললেন, হ্যাঁ, আমি যে অন্যান্য সব বিজনেস সাবজেক্টের কথা বললাম, হাইপেরিয়ন এর কথা বললাম, এই সফটওয়্যার গুলোর বিশেষত্ব হচ্ছে গিয়ে তারা একটা ডেটা কিউব তৈরি করতে দেয়। কিউব মানে হচ্ছে কি যেটা 6টা ডাইমেনশন থাকে, বাট কিউব হচ্ছে কি আমরা ফিজিক্যালি যখন কিউব বলি তখন হচ্ছে কি স্কোয়ার, 6 ডাইমেনশন, মানে আমাদের রুবিক্স কিউব যখন আমরা বলি, বা একটা ছক্কা, লুডো খেলার যে ছক্কা, এটা একটা কিউব, তার 6টা সাইড থাকে। বাট ভার্চুয়ালি যখন আমরা ডেটা কিউব বলি, এটার সাইড বা ডাইমেনশন হচ্ছে আনলিমিটেড, কারণ ভার্চুয়াল, ওর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স। এটা ভার্চুয়াল ডেফিনেশন, লজিক্যাল ডেফিনেশন, ইট ক্যান হ্যাভ আনলিমিটেড ডাইমেনশন। এই সফটওয়্যার গুলোর বিশেষত্ব হচ্ছে, স্পেশালিটি হচ্ছে গিয়ে যে এই মাল্টি ডাইমেনশনাল ডেটা কিউব তৈরি করতে দেয় আমাদেরকে, যেখানে আমরা একই ডেটাকে বিভিন্ন ডাইমেনশনে সাজিয়ে রাখতে পারি, সো দ্যাট ডিসিশন মেকিং এর প্রয়োজন হলে আমার ডিএসএস সিস্টেমের জন্য আমি পার্টিকুলার একটা ডিস্ট্রিক্টের, একটা সালের, একটা প্রোডাক্টের রিটেল চেইনের বাকিতে বিক্রি হওয়া প্রোডাক্ট কতগুলা হয়েছে সেটা আমি বের করে নিয়ে আসতে পারবো easy, যাতে আমি ডিসিশন নিতে পারি। সেইখানে হচ্ছে কি আমরা এই ডিএসএস সিস্টেমটা ইউজ করি, রিয়েল ডিসিশন সাপোর্ট সিস্টেম। তার মানে ডিসিশন সাপোর্ট সিস্টেমের মেইন জিনিস হচ্ছে গিয়ে আমরা ইউজ করি হচ্ছে নন প্রোগ্রাম ডিসিশনের জন্য। কেন ইউজ করি? বিকজ ইটস ফ্লেক্সিবল, ইটস অ্যাডাপটিভ, আমি যে কোনো প্রয়োজনীয় সেটাকে অ্যাডাপ্ট করে নিতে পারি। ইট অ্যাপ্লাইজ টু ভেরিয়াস লেভেলস অফ ম্যানেজমেন্ট। এটা আমি ছোটখাটো ডিসিশনের জন্য করতে পারি, বড় সড়ো স্ট্র্যাটেজিক ডিসিশনের জন্য করতে পারি। আমি একটা কোম্পানি চালাবো কি চালাবো না চিন্তা করছি, আমি যে এখন একটা একটা কোম্পানির জন্য একটা প্রজেক্টে, কনসাল্টিং প্রজেক্টে কাজ করছিলাম, যে তারা ফ্র্যাঞ্চাইজ দিলে ভালো হয় না নিজের আউটলেট খুললে ভালো হয়। এখন এটার জন্য আই নিড টু ডু অ্যান অ্যানালাইসিস। তো ফ্র্যাঞ্চাইজ দিলে আসলে কি কি জিনিস, কি কি অ্যাসপেক্ট, কি পরিমাণ প্রফিট শেয়ার হবে, আমার রয়্যালটি কি পরিমাণ আসবে, তাতে আসলে প্রফিট কন্ট্রিবিউশন কত, আমি যে ইনভেস্টমেন্টটা করবো নিজে আউটলেট খোলার জন্য, এটা করলে রিটার্ন কত, আমার এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু কত মানির, সেইগুলো ক্যালকুলেট করে আমাকে মডেলটা থেকে বের করতে হবে যে এই কোম্পানিটার জন্য আমার ফ্র্যাঞ্চাইজি এগ্রিমেন্ট দেওয়া ভালো, এজেন্সি দেওয়া ভালো, না নিজের আউটলেট খোলা ভালো। But this is a decision that is not taken every month or every year. This is a decision kind of on one off decision. এই ওয়ান অফ ডিসিশনটা জন্য নির্দিষ্ট কোনো ফরম্যাটের এমআইএস রিপোর্ট নাই, আমাকে ফরম্যাট অ্যাডাপ্ট করে নিতে হবে, বানায় নিতে হবে যে এই ফরম্যাটে আমার ডেটা দরকার, এই ধরনের ডেটা দরকার অ্যানালিসিসের জন্য, এই মডেলে আমি ক্যালকুলেশন করবো এবং এইরকম আউটপুট দিয়ে ডিসিশন সেট করবো। That's the decision support. Now when we deal with for this decision, যদি আমাকে অনেক ডেটা নিয়ে ডিল করতে হয়, মাল্টি ডাইমেনশন নিয়ে ডিল করতে হয়, we'll need a decision support system, a BI সফটওয়্যার, বিজনেস ইন্টেলিজেন্স সফটওয়্যার। তাহলে ডিসিশন সাপোর্ট সিস্টেম কি জিনিস, কিভাবে কাজ করে, ফান্ডামেন্টাল বোঝা গেছে? এমআইএস এবং ডিএসএস এর মধ্যে পার্থক্য বোঝা গেছে? জি, বলেন, কোন প্রশ্ন? ওকে, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো, না?
আচ্ছা, বুঝতে অসুবিধা হচ্ছে না স্যার, বুঝতে পারতেছি। গ্রেট। সো লাস্টলি, ওকে, ঠিক আছে। আহ, তাহলে সাধারণত ডিএসএ, ডিসিশন সাপোর্ট টার্ম যেটা বললাম, ম্যানেজমেন্টের বিভিন্ন লেভেলে ইউজ হয়। সাধারণত এটা মিড লেভেল ম্যানেজমেন্ট অ্যাবাভ ইউজ করে, ম্যাক্সিমাম মিড লেভেল ম্যানেজমেন্ট ইউজ করে। সাধারণত দেখবেন যে এই ধরনের অ্যানালাইসিস বিজনেসে মিড লেভেল ম্যানেজমেন্ট, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার আর ডেপুটি ম্যানেজার, এই টাইপের আমরা ডেজিগনেশনের কন্টেক্সট যদি দেখি, তাহলে একটা অর্গানাইজেশন সাধারণত মিডল টিয়ারটা এই ধরনের অ্যানালাইসিস গুলো হেল্প করে। সাধারণত এন্ট্রি লেভেলের যে সুপারভাইজারি ম্যানেজার অথবা যারা এন্ট্রি লেভেল অফিসার বা এক্সিকিউটিভ, তাদের আসলে এই ধরনের ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি থাকে না, বিকজ তার নলেজের স্প্যানটা অর্গানাইজেশনে এক্স্যাক্টলি কি কি হয়, কোন ধরনের ডেটা কি মিন করে, কোনটা ম্যাটার করে, এই ধরনের জিনিস আসলে খুব বড় মতো অ্যাকিউমেন্ট থাকে না, যেখানে মিড লেভেল ম্যানেজমেন্ট সাধারণত ডিসিশন সাপোর্ট ইউজ করে, টপ লেভেল ম্যানেজমেন্ট ইউজ করে। বাট সেই সময় এটাকে আমরা একটু ডিফারেন্ট সিস্টেম বলি, এটাকে আমরা বলে দিই একই সিস্টেম, বাট তখন আমরা বলি এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম, দ্যাট ইজ একদম সিনিয়র লেভেলে এক্সিকিউটিভ ডিসিশন মেকিং সিস্টেম। তখন এটাকে ইএসএস বলে ফেলি বা ইআইএস বলে ফেলি, এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম। একই সিস্টেম, জিনিসটাকে একই লজিকে কাজ করে, বাট মোর হাই লেভেল, মোর সামারি ডেটার উপরে। সেই জন্য ডিএসএস টা সাধারণত মিড লেভেল ম্যানেজমেন্ট ইউজ করে বেশি। ওকে, তো এক্সাম্পলস অফ ডিএসএস, এখানে একটা বাজেট ভেরিয়েন্স অ্যানালাইসিস ডিএসএস অ্যাক্টিভিটি হতে পারে। প্রোডাকশন কস্টিং অ্যানালিটিক্স বা অ্যানালাইসিস, আমার এক্স্যাক্টলি এই প্রোডাক্ট গুলোর কস্টিং কিরকম হয়, সেটার অ্যানালাইসিসটা এখন বের করা দরকার, যে আমার আসলে কস্টিং অপটিমাইজেশনের প্রয়োজন আছে কিনা। সেটার জন্য অনেক প্যারামিটার থাকতে পারে, এই সব প্যারামিটার দিয়ে যখন অ্যানালাইসিস করি, সেটাকে ডিএসএস সাবজেক্ট হতে পারে। কাস্টমার সেগমেন্ট অ্যানালাইসিস, যেমন কোন কাস্টমারটা মোর অ্যাট্রাকটিভ, কোনটাকে টার্গেট করলে আমার বেশি ব্যবসা হবে, খুব বেশি প্রফিট হবে, সেটাকে একটা ডিএসএস এর সাবজেক্ট হতে পারে। তো ডিএসএস সাবজেক্ট ক্যান বি বিভিন্ন রকমের হতে পারে, হুম, বিভিন্ন রকম হতে পারে। সো it can vary, it can be very flexible, কোনো নির্দিষ্ট রুটিন বা প্রোগ্রাম। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এমআইএস অ্যান্ড ডিএসএস। এমআইএস হচ্ছে প্রোগ্রাম ডিসিশন মেকিং এর জন্য, ডিএসএস হচ্ছে নন প্রোগ্রাম ডিসিশন। এমআইএস হচ্ছে ফিক্সড টাইপের ইনপুট, ফিক্সড টাইপের মডেল, ফিক্সড টাইপের আউটপুটের জন্য। ডিএসএস হচ্ছে গিয়ে পুরোপুরি ফ্লেক্সিবল, অ্যাডাপটিভ ইনপুটস, অ্যাডাপটিভ মডেল এন্ড অ্যাডাপটিভ আউটপুটের জন্য, যেমন কি ধরনের ওকে। এ পর্যন্ত ক্লিয়ার সবার মোটামুটি আলহামদুলিল্লাহ? তো যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আজকে আমরা ক্লাস এই পর্যন্ত একটু শেষ করব। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে গিয়ে বাকিটুকু শেষ করে ফেলবো সেগমেন্ট ওয়ানে। কারো কোনো প্রশ্ন বিফোর বি এন্ড? ঠিক আছে তাহলে, ওকে। তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে আপনাদের সাথে। আই হোপ সেগমেন্ট ওয়ানের বাকিটুকু নেক্সট ক্লাসে শেষ করে ফেলা যাবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা শেষ করে দিচ্ছি। ওকে। ওকে স্যার, সালাম আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আল্লাহ হাফেজ সবাই।